আছে, আমরা তাহলে আস্তে আস্তে শুরু করি। তোমরা আমাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ, তাই তো? জি স্যার। আচ্ছা, তো তোমাদের এন্ড থেকে তোমরা রেকর্ডিংটা করবা, যাদের সুযোগ আছে। আমি আমার এন্ড থেকেও রেকর্ডিংটা করছি আজকে, আশা করি সমস্যা হবে না। এরপরে তোমাদের এন্ড থেকে তোমরা রেকর্ডিং করবা। আমরা তাহলে শুরু করি। দেখো, আমরা পাওয়ার নিয়ে আমরা পড়াশোনা শুরু করছিলাম। হুম, তো সিমস সার্কিটে পাওয়ার ডিসিপেশনের সোর্স গুলা কি কি, এগুলা নিয়ে আমরা গত ক্লাসে কথাবার্তা বলছি। তো আমরা আমরা রিকল করি। দেখো, ফার্স্ট আমরা পাওয়ার এনার্জি নিয়ে বেসিক কিছু ইকুয়েশনস এখান থেকে আমরা দেখছি। ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার, এনার্জি, এভারেজ পাওয়ার, এরপরে বেসিক সার্কিট এলিমেন্টস গুলা যেগুলো হচ্ছে আমাদের চিপে বা আইসিতে থাকে, তাদের সিম্বল, ভোল্টেজ, কারেন্ট নোটেশন, এবং সাথে আমরা করেসপন্ডিং যে পাওয়ার এবং এনার্জি স্টোরেজের ইকুয়েশনগুলো আমরা এখান থেকে স্টাডি করছি। এরপরে আমরা দেখো, একটা ইনভার্টারের জন্য তার আউটপুটের যে ইফেক্টিভ লোড ক্যাপাসিট্যান্স, সেটা চার্জিং হয়, ডিসচার্জিং হয়। যে কোনো গেটের আউটপুট, শুধু ইনভার্টার না, যে কোনো গেটের আউটপুটই এভাবে যখন আমরা বলি যে একটা ডিজিটাল সিস্টেমের আউটপুট অন হচ্ছে বা জিরো হচ্ছে, আবার অন হচ্ছে বা জিরো হচ্ছে, অর্থাৎ সুইচিং হচ্ছে, দ্যাট মিনস ওই লোড ক্যাপাসিট্যান্সটা চার্জ হয়, ডিসচার্জ হয়। হ্যাঁ, সেই ফিনোমিননটা আমরা ইনভার্টার একটা সিম্পলেক্স সার্কিট দিয়ে এখান থেকে দেখছিলাম। তো এখান থেকে আমরা দেখছিলাম যে ডিউরিং দ্য রাইজিং হাফ, যখন হচ্ছে আমাদের আউটপুটটা রাইজ করবে, তখন অ্যাকচুয়ালি কি হয়, তখন পিমসটা অন থাকে, ইনপুট জিরো, পিমস অন থাকে, এনমস অফ। তো ভিডিডি থেকে থ্রু দ্য পিমস ক্যাপাসিটরটা চার্জ হয়। হ্যাঁ, তো এই সময় ভিডিডি সিএল ভিডিডি স্কোয়ার পরিমাণ এনার্জি কি করে, সাপ্লাই দেয় সিস্টেমে বা সার্কিটে, যেখান থেকে ক্যাপাসিটর শুধুমাত্র হাফ সিএল ভিডিডি স্কোয়ার পরিমাণ এনার্জি স্টোর করে। বাকি হাফ কোথায় গেছে, পিমসে হিট আকারে ডিসিপেট হয়ে গেছে। এনার্জি ডিসিপেট হয়েছে, এনার্জি ব্যয় হয়েছে আমাদের এখানে। আচ্ছা, তো ক্যাপাসিটর স্টিল কিন্তু আমার হাফ সিএল ভিডিডি স্কোয়ার পরিমাণ এনার্জি স্টোর করা আছে। এরপর যখন ইনপুট জিরো হবে, সরি অন হবে জিরো থেকে, তখন পিমসটা অফ হয়ে যাবে, সার্কিটের সাথে পাওয়ার সাপ্লাইয়ের কোনো কানেকশন নাই। তো তখন এনমসটা অন হয়ে যাবে। তো ক্যাপাসিটরটা ডিসচার্জ হওয়ার একটা পাথ পাবে থ্রু দা এনমস। ক্যাপাসিটরটা গ্রাউন্ডে চার্জগুলোকে ডাম্প করে দিবে, এনার্জিটাকে। তো সেই হাফ সেল ভিডিডি স্কোয়ার পরিমাণ এনার্জি এখন সেকেন্ড ফেজে এসে এনমসের থ্রু দিয়ে এটা ডিসিপেট হয়ে যাবে হিট আকারে। এই ছিল আমাদের টোটাল সিনারিও। এরপরে আমরা কিছু ওয়েভ ফর্ম, সুইচিং ওয়েভ ফর্ম আমরা এখান থেকে দেখছিলাম। তোমাদেরকে এগুলো আমি গত ক্লাসে ব্যাখ্যা করে দিয়েছিলাম, একটা কোশ্চেনও করছিলাম যে এই লেফট হ্যান্ড সাইডের এই দুইটা কার্ভ থেকে আমরা একদম লাস্টে এই রাইট হ্যান্ড সাইডে দুইটা কার্ভ পাই। এখানে যদিও জিরো হয়ে যাচ্ছে কার্ভগুলা, বাট এগুলা কেন জিরো হচ্ছে না বা জিরো হয় না কেন। আচ্ছা, এরপর আমরা দেখো সুইচিং পাওয়ার, এইটা আমরা আজকে ইউজ করব। হ্যাঁ, সুইচিং পাওয়ারের একটা ইকুয়েশন আমরা ডিরাইভ করছিলাম, আলফা সি ভিডিডি স্কোয়ার এফ। হ্যাঁ, তো সুইচিং সিগন্যাল, হ্যাঁ, আমাদের ইউনিভার্সাল যে ক্লক সিগন্যালের কত পার্সেন্ট অ্যাক্টিভ, সেটাই হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি ফ্যাক্টর, সেটাই প্রকাশ করে। অ্যাক্টিভিটি ফ্যাক্টর নাথিং এলস, বাট সেটা হচ্ছে একটা রেশিও। কিসের রেশিও? সুইচিং ফ্রিকোয়েন্সি এবং ক্লক ফ্রিকোয়েন্সির রেশিও। তো সুইচিং ফ্রিকোয়েন্সি যদি ক্লক ফ্রিকোয়েন্সি সমান হয়ে যায়, তাহলে রেশিও ভাগ করলে কাটাকাটি হয়ে গেলে 1 পাবো আমরা, অর্থাৎ 100% অ্যাক্টিভ। অর্থাৎ কি, আমাদের ওই সার্কিট বলো বা ওই যে ট্রানজিস্টর বা ওই গেট কি হচ্ছে, পুরো ক্লক ফ্রিকোয়েন্সিতেই সুইচিং হচ্ছে। ইউনিভার্সাল যেটা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি পসিবল, সেই ফ্রিকোয়েন্সিতে সুইচিং হচ্ছে। কেউ কিছু বলবা? যদি আলফার মান হাফ হয়, তার মানে কি বুঝবো দেখো, ইফ দ্য সিগন্যাল সুইচেস অন পার সাইকেল, অর্থাৎ কি, প্রতি তোমার হচ্ছে ক্লকের প্রতি সাইকেলে যদি সে একবার মাত্র শুধুমাত্র সুইচিং হয়, হ্যাঁ, দুইবার না কিন্তু, জিরো থেকে অন হবে,
অন থেকে আর জিরো হবে না, হ্যাঁ, পুরা ফুল সাইকেলে, ক্লকের একটা ফুল সাইকেলে একবার সে জিরো থেকে অন হবে বা অন থেকে একবার জিরো হবে। তাহলে আমরা বুঝতেছি যে ক্লক যতক্ষণে একটা পূর্ণ চক্র বা ফুল সাইকেল সম্পন্ন করছে, সেখানে কিন্তু একটা হাফ সাইকেল সম্পন্ন করছে সুইচিং। সেজন্য সেখানে ওই গেটের বা ওই সার্কিটের অ্যাক্টিভিটি ফ্যাক্টর হচ্ছে হাফ। এগুলো এক্সাম্পল আমি তোমাদেরকে নিউমেরিক্যাল এক্সাম্পল দিয়ে আমি তোমাদেরকে বুঝাইছিলাম। তাহলে সুইচিং পাওয়ার, ডাইনামিক পাওয়ার মানে হচ্ছে মেইনলি সুইচিং পাওয়ার। ডাইনামিক পাওয়ারের একটা পার্ট আছে যেটা হচ্ছে এই যে তোমাদেরকে দেখিয়েছিলাম যে মোমেন্টারিলি যদি এনমস পিমস দুইটাই অন থাকে তাহলে শর্ট সার্কিট কারেন্ট ফ্লো হয়, তার কারণে একটা যে পাওয়ার সেটাকে আমরা শর্ট সার্কিট পাওয়ার বলছিলাম। তো ডাইনামিক পাওয়ার মানে আমরা দেখবো যে অ্যাকচুয়ালি সুইচিং পাওয়ারটা আমরা ক্যালকুলেট করব, যেখানে আমরা হচ্ছে দেখছিলাম গতদিন যে অ্যাকচুয়ালি 10% থেকেও কম ডাইনামিক, টোটাল ডাইনামিক পাওয়ারের 10% থেকেও কম যেটা হচ্ছে আমাদের শর্ট সার্কিট পাওয়ার, এই জন্য এটাকে আমরা নেগলেক্ট করছিলাম এখানে। তো সুইচিং পাওয়ারের ইকুয়েশনে আলফা হচ্ছে অ্যাক্টিভিটি ফ্যাক্টর, হ্যাঁ, ওই গেট বা ওই ডিভাইস বা ওই চিপের। সিটা হচ্ছে ইফেক্টিভ লোড ক্যাপাসিটেন্স, ভিডিডিটা হচ্ছে সাপ্লাই ভোল্টেজ, আর ফ্রিকোয়েন্সি এফ এটা হচ্ছে আমাদের ক্লক ফ্রিকোয়েন্সি সিস্টেমের। হ্যাঁ, আমরা সবাই জানি এটা, আই হোপ। শর্ট সার্কিট কারেন্টের কথাই মাত্রই আমি বললাম। এরপরে সব থেকে ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে এখানে কিন্তু সব সামারিটা এখানে আছে। তোমাদেরকে বলছিলাম যে টোটাল পাওয়ার, ডাইনামিক পাওয়ার, স্ট্যাটিক পাওয়ার। ডাইনামিক পাওয়ার মানে কি, সুইচিং করবে ডাইনামিক কন্ডিশনে, সে যখন কাজ করবে, সুইচিং হচ্ছে, ডেটা প্রসেসিং হচ্ছে, অন অফ হচ্ছে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যে পাওয়ারটা ডিসিপেট হবে সেই কন্ডিশনে সেটাকে আমরা ডাইনামিক পাওয়ার বলছিলাম। তার দুইটা পার্ট, সুইচিং পাওয়ার আর শর্ট সার্কিট পাওয়ার। তো সুইচিং পাওয়ার মানে তো তোমরা বুঝতেছো যে লোড ক্যাপাসিট্যান্স চার্জ হচ্ছে, ডিসচার্জ হচ্ছে, পুল আপ নেটওয়ার্কে কিছুটা পাওয়ার ডিসিপেট হচ্ছে, পরে পুল ডাউন নেটওয়ার্কে কিছুটা পাওয়ার ডিসিপেট হচ্ছে। তাহলে সুইচিং অফ দ্য লোড ক্যাপাসিট্যান্স, তার জন্য যে পাওয়ার সেটাকে আমরা ডাইনামিক পাওয়ার বলবো। আর শর্ট সার্কিট পাওয়ার কারেন্ট কাকে বলবো? শর্ট সার্কিট কারেন্টের জন্য যে পাওয়ার, এই মাত্র তোমাদেরকে বলছি যে সুইচিং এর সময় এনমস পিমস যখন হাত বদল হয় তখন হচ্ছে মোমেন্টারিলি এনমস পিমস দুইটাই অন থাকলে ভিডিডি টু গ্রাউন্ড ডিরেক্ট একটা শর্ট সার্কিট পাথ তৈরি হয়। সেক্ষেত্রে যে পাওয়ারটা তাকে আমরা শর্ট সার্কিট পাওয়ার বলছিলাম। তো নর্মালি আমরা ডাইনামিক পাওয়ার ক্যালকুলেট করার সময় শর্ট সার্কিট কারেন্টটাকে আমরা এখান থেকে অমিট করবো। আচ্ছা, এরপরে স্ট্যাটিক পাওয়ার। স্ট্যাটিক পাওয়ার মানে কি, ডিভাইসটা যখন স্লিপ মোডে আছে অর্থাৎ কাজ করতেছে না, তখন সে কিন্তু কিছু লিকেজ কারেন্টের কারণে কিছু পাওয়ার ডিসিপেট হইতে পারে। যখন সে কোনো সুইচিং হচ্ছে না, কাজ করছে না, কোনো ডেটা প্রসেসিং করছে না, কোনো লজিক পারফর্ম করছে না, সেক্ষেত্রেও কিছু পাওয়ার কিন্তু ডিসিপেট হতে পারে লিকেজ কারেন্ট ফ্লো হওয়ার কারণে। সাব থ্রিশোল্ড লিকেজ তোমাদেরকে বলছি যে থ্রেশোল্ড ভোল্টেজের আগের রিজিয়নটাতে, ঠিক আগের রিজিয়নটাকে আমরা সাব থ্রেশোল্ড রিজিয়ন বলি, সেই সময়টাতে আমরা ডিভাইসকে অফ আমরা কনসিডার করি, বাট স্টিল সেখানে কিন্তু কিছু কারেন্ট এক্সিস্ট করতে পারে, সেটাকে আমরা সাব থ্রেশোল্ড লিকেজ। গেট লিকেজ, গেটের নিচে আমরা হচ্ছে ইনসুলেটর প্লেস করে রাখি, থিন গেট অক্সাইড। তো সেক্ষেত্রে গেট দিয়ে কোনো কারেন্ট ফ্লো হওয়ার কথা নয়। এরপরেও টানেলিং এর কারণে বা আমাদের ইনসুলেটরের প্রপার্টিটার যদি হাই কোয়ালিটি ইনসুলেটর না হয়, সেখানে যদি কোনো ট্যাপ থাকে, সেখানে যদি কোনো চার্জ ট্যাপ হয়ে থাকে, বা কোনো ফরেন কোনো চার্জ যদি সেখানে থাকে, তাহলে সেই চার্জগুলো ট্রান্সফার হয়ে সেখানে একটা গেট লিকেজ কারেন্টের উদ্ভব ঘটাতে পারে। সেটাকে আমরা গেট লিকেজ বলছিলাম। জাংশন লিকেজ, পিএন জাংশন থাকলেই সেটা যদি রিভার্স বায়াসে থাকে, তো তাহলে সেখানে কিছু লিকেজ আমরা পাই, লিকেজ কারেন্ট, যেটাকে আমরা বলছিলাম জাংশন লিকেজ। রিভার্স বায়াস পিএন জাংশনে যে কারেন্ট ফ্লো হয়, লিকেজ কারেন্ট মাইনরিটি ক্যারিয়ারের জন্য, তো সেটাকে আমরা কি বলছিলাম, জাংশন লিকেজ। তোমাদের গতদিন এভাবে আমি ছবি এঁকে দেখিয়েছিলাম যে যদি এটা এনমসি হয় তাহলে বডি হচ্ছে পি টাইপের, তাহলে এখানে একটা পিএন জাংশন ডায়োড আমরা এভাবে কল্পনা করতে পারি। অনুরূপ ভাবে এখানেও একটা পিএন জাংশন ডায়োড আমরা কল্পনা করতে পারি। তো এদেরকে যদি রিভার্স বায়াস কন্ডিশনে রাখা হয়, তাহলে যে জাংশনের অ্যাক্রসে কিছু লিকেজ কারেন্ট ফ্লো হয়, যেটাকে আমরা বলছিলাম জাংশন লিকেজ। আর কন্টেনশন কারেন্ট কি বলছিলাম, যে সিমস সার্কিটে, আমাদের সিমস সার্কিটে কিন্তু কন্টেনশন কারেন্ট থাকবে না। কন্টেনশন কারেন্ট শুধুমাত্র কখন এক্সিস্ট করবে, কন্টেনশন কারেন্ট এক্সিস্ট করবে যদি আমাদের সার্কিটটা রেশিওড সার্কিট হয়। রেশিওড সার্কিট মানে তোমাদেরকে কি বলছি, পুল আপ নেটওয়ার্ক এবং পুল ডাউন নেটওয়ার্কে ভিন্ন রেশিও দেয়া থাকবে। ভিন্ন রেশিও মানে কি, এদের ডিফারেন্ট স্ট্রেংথ দেয়া থাকবে। একটা স্ট্রেংথ বেশি থাকবে, একটা স্ট্রেংথ কম থাকবে। তো আউটপুট যখন জিরো থাকে, আউটপুট যখন জিরো, তখন এই সমস্যাটা ঘটে যে বোথ পুল আপ নেটওয়ার্ক এবং পুল ডাউন নেটওয়ার্ক একই সাথে অন থাকে। তখন এদের মধ্যে একটা কারেন্ট
ক্যারি হয়, হ্যাঁ, ভিডিডি টু গ্রাউন্ড একটা শর্ট সার্কিট কারেন্ট পাথ তৈরি হয়, সেই কারেন্টকে আমরা বলছিলাম কন্টেনশন কারেন্ট। তো কন্টেনশন কথাটা মানে হচ্ছে ঝগড়া বা বিবাদ। তো যখনই দুইটাই একই সাথে অন হয়, পুল আপ নেটওয়ার্ক চায় আউটপুটকে পুল আপে ধরে রাখতে, পুল ডাউন নেটওয়ার্ক চায় ডিসিপেট করে এনার্জি ডাম্পিং করে পুল ডাউন করতে। এই জন্য এদের মধ্যে একটা যুদ্ধের মতো একটা পরিস্থিতির সৃষ্টি হয়, দুইজন একে অপরের সাথে পাল্লাপাল্লি দেয়। এই জন্য এই ঘটনাকে আমরা বলি কন্টেনশন কারেন্ট। এগুলো হচ্ছে আমাদের গতদিনের পড়াশোনা। তো সবগুলো কারেন্টকে যোগ করে টোটাল কারেন্ট, লিকেজ কারেন্ট আই ইন্টু ভিআই, পি সমান ভিআই, এই ইকুয়েশন দিয়ে আমরা স্ট্যাটিক পাওয়ার বের করবো। বাট সুইচিং পাওয়ার বের করার সময় কিন্তু এরকম ধরনের কোনো কারেন্ট কিছু আমরা ইউজ করতে পারি না, পি সমান ভিআই। তার জন্য কিন্তু একটা স্পেশাল ফর্মুলা আমরা বের করে নিয়ে আসছি। কারণ কি, এখানে কিন্তু ইলেকট্রিক্যাল ফেনোমেনন যেটা ঘটে, সুইচিং, ক্যাপাসিটর চার্জিং ডিসচার্জিং, হ্যাঁ, এই জন্য কিন্তু এটা ওই যে ইন জেনারেল পি ইজ ইকুয়াল টু ভিআই, যেটা কিনা আমরা কোনো রেজিস্ট্যান্স সে তার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, তার দুই প্রান্তের ভোল্টেজ ড্রপ হচ্ছে ভিআর বললাম। তো এটাকে কিন্তু আমরা পি সমান ভিআর আইআর এই ইকুয়েশন দিয়ে আমরা বের করতে পারি। বাট তোমরা নিজেরাই বুঝতে পারছো যে আমরা যে সুইচিং ফেনোমেননটা আমরা দেখছি এখানে, সেটা কিন্তু এরকম ধরনের কোনো জেনারেল কোনো কারেন্ট কন্ডাকশন হচ্ছে না কোনো একটা এলিমেন্টের থ্রু দিয়ে। এখানে কিন্তু আমরা এই ফর্মুলা ইউজ করতে পারবো না, তবে স্ট্যাটিক পাওয়ারের ক্ষেত্রে এই ফর্মুলা আমরা ইউজ করতে পারবো, পি ইজ ইকুয়াল টু ভিআই, সেটা অ্যাকচুয়ালি ইউজ করা হচ্ছে। তো এখনো পর্যন্ত আমরা নতুন পড়া কিছুই পড়ি নাই, জাস্ট আমি একটু তোমাদেরকে রিকল করাইলাম, ক্লাসে শুনতে শুনতেই মুখস্থ হয়ে যাওয়ার কথা। কি অবস্থা বলো তো, এই পর্যন্ত কি সবার রিকল হয়েছে? এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে টিল নাও? এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? না। ওকে, এবার দেখো আমরা একটা ম্যাথমেটিক্স পড়বো এখান থেকে, হ্যাঁ, ডাইনামিক পাওয়ার ক্যালকুলেশনের একটা সুন্দর ম্যাথমেটিক্স, এখান থেকে আমাদের অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে। এই যে দেখো 5.2 বইয়ের ডাইনামিক পাওয়ার, যে কথাগুলো আমি এখন বলছি এই এগুলো এখানে লেখা আছে, তোমরা এগুলো বিস্তারিত পড়বা। এখানে তোমাদের নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে যে আমরা চাচ্ছি যে এখান থেকে কোশ্চেনের স্টেটমেন্ট একটু আমরা পড়তে চাচ্ছি। কারণটা হচ্ছে আমাদের স্লাইডে কোশ্চেনের স্টেটমেন্ট ওইভাবে দেওয়া নেই, ওখানে খুব সংক্ষেপে জাস্ট হচ্ছে ভ্যালুগুলো নিয়ে আসা হয়েছে। যেমন দেখো এই যে ডাইনামিক পাওয়ার, এখানে সামারিটা নিয়ে আসছে। তো এটা হচ্ছে আমরা এটা সলিউশন দেখো মাত্র 3 লাইনে ওরা সলিউশন করে দিয়েছে। বইতেও যদি তুমি দেখো যে দেখো এই যে এত বড় একটা প্রবলেমের স্টেটমেন্ট লিখছে, বাট সলিউশন করছে এত সংক্ষেপে। তো এখানে এত সংক্ষেপে আমরা জিনিসটা বুঝতে আমাদের সমস্যা হতে পারে, এই জন্য আমি একটু তোমাদেরকে বিস্তারিত এই সলিউশনটা দেখাবো। তার আগে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কোশ্চেনটা ভালোভাবে বোঝা। কোশ্চেনটা খুব ভালোভাবে বুঝতে হবে আগে আমাদেরকে। তো স্টেটমেন্টটা পড়ে আমি তোমাদেরকে একটু ব্যাখ্যা করছি, তোমরা একটু ধীরে সুস্থে শোনো। আর কোথাও কোনো সমস্যা থাকলে বা কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করবা। খেয়াল করো, আমরা এখন এক্সাম্পল 5.1, এইটা আমরা এখন পড়াশোনা করছি, এক্সাম্পল 5.1। তাহলে কোশ্চেনের স্টেটমেন্টটা আমরা একটু পড়াশোনা করি, সবাই একটু শোনো মনোযোগ দিয়ে, খুব ভালোভাবে খেয়াল করবা কিন্তু। আচ্ছা, এতবার করে বলার পরেও অনেকে ক্লাসে দেখছি আজকে অ্যাবসেন্ট, কারণ কি? আচ্ছা, দেখা যাক। দেখো, এ ডিজিটাল সিস্টেম অন চিপ, সিস্টেম অন চিপ, এসওসি বলে সংক্ষেপে। তোমরা পড়ে থাকবে অনেক জায়গায় এসওসি। এসওসি মানে সিস্টেম অন চিপ, অর্থাৎ একটা কমপ্লিট সিস্টেম, একটা প্রসেসর, বা যেমন রাস্পবেরি পাই, বা আরডুইনো যে বোর্ডগুলো আমরা ইউজ করি, হ্যাঁ, এগুলোকে আমরা সিস্টেম অন চিপ বলতে পারি। হ্যাঁ, চিপ আকার একটা সিস্টেম, যদিও এগুলোকে সরাসরি আমরা পুরোপুরি চিপ বলতে পারি না, এটা একটা মডিউল আকারে থাকে। চিপ ছাড়াও এখানে প্রসেসর ছাড়াও আরো কিছু ক্যাপাসিটর বা আরো কিছু ব্যাপার স্যাপার এখানে থাকে। অ্যাকচুয়ালি সিস্টেম অন চিপ বলতে আমরা কি বুঝবো? কোন একটা প্রসেসর কমপ্লিট একটা প্যাকেজ, হ্যাঁ, যেটা হচ্ছে একটা সিস্টেমের মতো কাজ করবে, চিপ আকারে কোন একটা সিস্টেম। তো সহজ কথায় তোমরা এসওসি মানে আপাতত তোমরা প্রসেসর হিসেবে তোমরা ধরে নিতে পারো, মাইক্রো প্রসেসর কাইন্ড অফ। তাহলে ডিজিটাল সিস্টেম অন চিপ ইন এ 1 ভোল্ট 65 ন্যানোমিটার প্রসেস। এবার খেয়াল করো, এই 1 ভোল্ট ইন এ 1 ভোল্ট 65 ন্যানোমিটার প্রসেস, এই 1 ভোল্ট মানে কি? এটা হচ্ছে সিস্টেমের পাওয়ার সাপ্লাই, ভিডিডি এর মান। খেয়াল করো, ল্যাঙ্গুয়েজ গুলা খেয়াল করবা, বিভিন্ন ভাবে কিন্তু এগুলাকে আমাদেরকে বলে দেওয়া থাকতে পারে। এই 1 ভোল্টটা তাহলে কি? সিস্টেমটা দেখো ইন এ 1 ভোল্ট 65 ন্যানোমিটার প্রসেস। কেউ এখন বলতে পারবে 65টা ন্যানোমিটারটা কিসের
ডাইমেনশন বলছে বা কিসের সাইজ বলে দিচ্ছে আমাদেরকে? এনি আইডিয়া? স্যার গেটের উইডথ হতে পারে। গেটের উইথ না, মোটামুটি ঠিক দিকে গেছো। গেট লেন্থ, চ্যানেল লেন্থ, ফিচার সাইজ, টেকনোলজি নোড, চারটা নাম বলছিলাম না তোমাদেরকে অনেকবার? হুম। তো কোনো কিছু, কোনো সিস্টেম বা কোনো প্রসেসরের জন্য প্রসেস, এই যে বলছিলাম প্রসেস, হ্যাঁ, তাহলে তোমাদেরকে আমি অনেকগুলো নাম বলছিলাম, খেয়াল করো। গেট লেন্থ, চ্যানেল লেন্থ, টেকনোলজি নোড বা ফিচার সাইজ বা শুধু প্রসেস নামেও তাদেরকে ডাকা হতে পারে। শুধু প্রসেস মানে কি, ওই যে টেকনোলজি নোড, কত নোডের টেকনোলজি আমরা ইউজ করছি। 65 ন্যানোমিটার প্রসেস মানে কি, ওই সিস্টেম অন চিপটাতে যে ট্রানজিস্টর গুলো ব্যবহার করা হচ্ছে তাদের ফিচার সাইজ, তাদের গেট লেন্থ, তাদের চ্যানেল লেন্থ, তাদের টেকনোলজি নোড, যে কোনো কিছু তুমি বলতে পারো। এখন বুঝতে পারছো? ক্লিয়ার? এটা এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই প্যারামিটারটা বুঝতে পারবো তো? এরকম কোনো ডাইমেনশন থাকলে আমরা বলো। এটা হচ্ছে তাহলে 2λ এর মান, ফিচার সাইজ। প্রসেস। আচ্ছা, এই কথাটা কি বুঝতে পারছো সবাই? এই দুইটা প্যারামিটার এখান থেকে পিক আপ করা যাবে তো? জি স্যার। স্যার আরেকবার বলবেন? আচ্ছা দেখো, 65 ন্যানোমিটার প্রসেস, দেখো একটা সিস্টেম অন চিপ বা প্রসেসর ইন এ 1 ভোল্ট 65 ন্যানোমিটার প্রসেস, তাহলে ওই সিস্টেমটা নিশ্চয়ই 1 ভোল্টে ড্রাইভ হয়, কাজ করে। তার মানে কি, পাওয়ার সাপ্লাই ভিডিডি এর মানে 1 ভোল্ট। এটাকে আমি যে কোনো কিছু করে দিতে পারি, 5 করে দিতে পারি, 2 করে দিতে পারি, 1.5 করে দিতে পারি, ঠিক আছে? তো 1 ভোল্ট 65 ন্যানোমিটার প্রসেস। তো 65 ন্যানোমিটার প্রসেস মানে কি, দেখো আমরা বলছিলাম যে সব থেকে ইম্পর্টেন্ট প্যারামিটার পলিসিলিকনের উইথ, আমাদের ডিভাইসে পলিসিলিকনের উইথ, এই যে পলিসিলিকন কতটুকু চওড়া, পলিসিলিকনের মার্কসটা, আমরা যে ওই যে মার্কস লেআউটে পলিসিলিকন দিয়ে ওভারল্যাপ করে দিতাম আমরা কোনো ডিফিউশন রিজিয়নকে, ওইটা যতটা চওড়া, ঠিক সেটার উপর ভিত্তি করে আমাদের এই গেটটা তৈরি হবে। হ্যাঁ, গেটটা ততটুকু লেন্থ হবে, এটাকে আমরা লেন্থ বলছি, কিন্তু বি কেয়ারফুল। গেট লেন্থ, চ্যানেল লেন্থ, ফিচার সাইজ, ডিস্টেন্স বিটুইন দ্য সোর্স অ্যান্ড দ্য ড্রেন, এটাকে আমরা কি বলি? গেট লেন্থ, চ্যানেল লেন্থ, ফিচার সাইজ, টেকনোলজি নোড। আবার অনলি এখানে আবার একটা দেখলাম নতুন একটা পরিভাষা আমরা পেলাম, টার্মিনোলজি, সেটা হচ্ছে প্রসেস। অনলি প্রসেস নামেও ডাকা হতে পারে। একটা প্রসেস এত ন্যানোমিটার প্রসেস, আমি বললাম 50 ন্যানোমিটার প্রসেস, তার মানে তুমি কি বুঝবা? টেকনোলজি নোডটা কত, ফিচার সাইজ কত? 50 ন্যানোমিটার। এটাই বোঝাতে চাচ্ছি। এখন বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে ওটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা 2λ এর মান। তার মানে কি, ফিচার সাইজ এফ ইজ ইকুয়াল টু, আমরা জানি এফ সমান 2λ বা ল্যামডা ইজ ইকুয়াল টু f/2, যে কোনো একটা, যে কোনো ফর্মে মনে রাখলেই হবে। কিন্তু এখানে আবার দেখো এক্সট্রা আবার একটা ব্র্যাকেটে একটা কথা লিখছি, উইথ 50 ন্যানোমিটার ড্রন চ্যানেল লেন্থ অ্যান্ড ল্যামডা ইজ ইকুয়াল টু 25। তাহলে এখানে 65 বললো, একে আমরা 2 দিয়ে ভাগ করে আমরা ল্যামডা এর মান পেতে চাই, বাট ওরা আবার 50 ন্যানোমিটার ড্রন চ্যানেল লেন্থ বলে ল্যামডা এর মান এই যে 50 ন্যানোমিটারের করেসপন্ডিং 2 দিয়ে ভাগ করে 25 ন্যানোমিটার কেন বললো? এটার কারণ হচ্ছে, সবাই খেয়াল করে, একটা ফিগার যেহেতু ড্র করছি, এটাতে আমাদের এখন ব্যাখ্যাটা আমরা পেয়ে যাব। সেটা হচ্ছে, দেখো আমরা প্রসেসটা শুরু করছি বা আমরা গ্রো করতে চেয়েছি 65 ন্যানোমিটার, বাট এই যে ডিফিউশন রিজিয়ন গুলো, আচ্ছা একটু অন্য কালার দিয়েই দেখানোর চেষ্টা করি। দেখো এই ডিফিউশন রিজিয়ন গুলো কি হইতে পারে বলতো? ডিফিউশন রিজিয়ন গুলো এক্সটেন্ড হয়ে যাইতে পারে ডোপিং এর কারণে, সময় এগুলো এক্সটেন্ড হইতে পারে, যে সরাসরি আমরা যে লেন্থ আমরা চাচ্ছি সেই লেন্থ না হয়ে এটার ইফেক্টিভ 65 ন্যানোমিটার। এই জন্য এটাই তোমাদের ক্লাসে বলছিলাম যে যে কোনো প্রসেসরের গায়ে তোমরা যেটা দেখবা, হ্যাঁ, সরাসরি মনে করার কোনো কারণ নেই যে স্ট্রিক্টলি কংক্রিট সোর্স ড্রেনের মধ্যকার ডিস্টেন্স এইটা। এটা হচ্ছে একটা জেনারেশন বা একটা টেকনোলজি নোড, কত নোড টেকনোলজি আমরা ইউজ করছি, বাট ইফেক্টিভ চ্যানেল লেন্থ সামান্য একটু কম বেশি হতে পারে। তো এই যে বললাম যে ডোপড রিজিয়ন, ডিফিউশন রিজিয়নটা এক্সটেন্ড হয়ে যাইতে পারে গেটের দিকে কিছুটা, হ্যাঁ, সাইডে ল্যাটারাল ডিফিউশন বলে এটাকে, পার্শিয়াল ডিফিউশনের কারণে বা প্রসেসের কারণে, লিমিটেশনের কারণে, যে কোনো কারণে এটা হতে পারে। তাহলে আমরা 65 আমরা করতে চেয়েছি, বাট সেটা ইফেক্টিভ পাচ্ছি আমি অ্যাট লাস্ট 50 ন্যানোমিটার। এই কথাটার মানে হচ্ছে এটা। এই ধরতে পারছো কথাটা? প্রত্যেকটা লাইনে, প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং বোঝার জিনিস। তোমরা কি এটা ক্লিয়ার সবাই? তো যদি আমাদের ম্যাথমেটিক্সে এরকম ভাবে কিছু বলে দেওয়া থাকে যে ইফেক্টিভ বা ড্রন চ্যানেল লেন্থ, হ্যাঁ,
চ্যানেল লেন্থ যেটা আমরা অ্যাকচুয়াল পেয়েছি সেটা হচ্ছে 50 ন্যানোমিটার। এরকম ভাবে কোনো কিছু বলা থাকলে তোমরা ইফেক্টিভ যেটা অ্যাকচুয়াল যেটা সেটা নিয়ে কাজ করবা। আর যদি এরকম ব্র্যাকেটে যদি কিছু না বলে দেওয়া থাকে তাহলে যেটা তোমাদেরকে লেন্থ গেট লেন্থ যেটা সাপ্লাই দেওয়া হবে ওইটা নিয়ে কাজ করবো আমরা। আর যদি আমাদের ইফেক্টিভ কোনো লেন্থের কথা আবার স্পেসিফাই করা থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে ল্যামডার মান কিন্তু তোমাদেরকে আমি আবার এরকম আলাদাভাবে বলে দিব না, জাস্ট বলবো উইথ ইফেক্টিভ গেট লেন্থ বলে দিলাম বা উইথ ইফেক্ট 50 ন্যানোমিটার ড্রন চ্যানেল লেন্থ এতটুকু বলে দিলাম। সেক্ষেত্রে কিন্তু তোমাকে তখন এই যে যেটা ইফেক্টিভ লেন্থ সেটা নিয়ে কাজ করতে হবে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তো কারো যদি কোনো কনফিউশন থাকে বা আমাকে যদি রিপিট করা লাগে বারবার আরো, তাহলেও বলবা, কোনো সমস্যা নেই। তাহলে দেখো, a digital system on chip in a on-volt 65 nanometer process where যেটা কিনা 50 ন্যানোমিটার চ্যানেল লেন্থটা আমরা ইফেক্টিভ ড্র করতে পেরেছি, অর্থাৎ ল্যামডা এর মান এই প্রসেসে 25 ন্যানোমিটার। 50 কে 2 দিয়ে ভাগ করতে, কারণ এটা হচ্ছে এফ এর মান, ফিচার সাইজের মানে এফ এর মান, ল্যামডা ইকুয়াল টু f/2। তো 50 কে আমরা 2 দিয়ে ভাগ করলে 25 পাবো। যদি এটা কিছু বলা না থাকতো, 65 কে 2 দিয়ে ভাগ করে যেটা পাই ওটা নিয়েই আমরা ল্যামডার মান হিসেবে প্রসিড করতাম। 65 nanometer process has 1 billion ট্রানজিস্টর। হ্যাঁ, তাহলে ওই চিপটাতে কতগুলো ট্রানজিস্টর আছে বলো? টোটাল কতগুলো ট্রানজিস্টর? 1 বিলিয়ন। খেয়াল করছো? 1 বিলিয়ন ট্রানজিস্টর, 10⁹ সংখ্যক ট্রানজিস্টর আছে। অফ হুইচ, যাদের মধ্যে আবার 50 মিলিয়ন আর ইন লজিক গেট। হ্যাঁ, 50 মিলিয়ন ট্রানজিস্টর গুলো লজিক গেট হিসেবে কাজ করছে, লজিক পার্টে। অ্যান্ড দ্য রিমাইন্ডার, অর্থাৎ অবশিষ্ট, রিমাইন্ডার মানে অবশিষ্ট, অবশিষ্ট ট্রানজিস্টর গুলো কোথায় আছে? ইন মেমোরি অ্যারে। তাহলে এখানে আমি একটু তোমাদেরকে একটু ছবি টবি আঁকি, দেখি একটু আমরা তাহলে সহজে বুঝবো। খেয়াল করো, একটা ডিজিটাল সিস্টেম অন চিপ, যেটার কি না আমরা বলছি ক্লক ফ্রিকোয়েন্সিটা আমরা পরে পাবো। ভিডিডি এর মান 1 ভোল্ট, আর এখানে টোটাল ট্রানজিস্টর আছে কতগুলা বলো? 1 বিলিয়ন ট্রানজিস্টর। হ্যাঁ, তো মনে করো এটাকে দুইটা ব্যাংকে ভাগ করা, হ্যাঁ, দুইটা পার্ট, দুইটা পর্শন। একটা হচ্ছে লজিক পারফর্ম করবে, আর একটা হচ্ছে মেমোরি পার্ট। কিছু বলবা? আচ্ছা, লজিক, লেফট হ্যান্ড সাইডে লজিক আর রাইট হ্যান্ড সাইডে আমরা বললাম হচ্ছে মেমোরি। তো ওরা বলছে যে লজিক গেট হিসেবে কাজ করছে 15 মিলিয়ন ট্রানজিস্টর। হ্যাঁ, 50 মিলিয়ন, 15 না 50 মিলিয়ন, বাকি 950 মিলিয়ন, রিমাইন্ডার মানে 950, 1 বিলিয়ন থেকে 50 মিলিয়ন বাদ দিলে 950 মিলিয়ন থাকে, অর্থাৎ 1 বিলিয়ন মানে হচ্ছে 1000 মিলিয়ন। তো মেমোরিতে, মেমোরি হিসেবে 950 মিলিয়ন ট্রানজিস্টর কাজ করছে, যেখানে লজিক হিসেবে কাজ করছে 50 মিলিয়ন ট্রানজিস্টর। তোমাদেরকে বলছিলাম না যে তোমাদেরকে ওই যে সিমস কে কেন আমরা গ্রহণ করি সেটা বলছিলাম না, বিশেষ করে মসফেট। হ্যাঁ, কেন আমরা আইসি ফ্যাব্রিকেশনে ইউজ করছি? ওই যে এটা ডাইনামিক স্টোরেজ ক্যাপাবিলিটি আছে। হ্যাঁ, মস মেমোরি, তোমরা নাম শুনছো না? তোমাদেরকে অনেকবার বলছি না? তো মস ট্রানজিস্টর গুলাকে আমরা লজিক পারফর্মে সুইচ হিসেবেও ব্যবহার করতে পারি, তাদেরকে আমরা মেমোরি হিসেবে ব্যবহার করতে পারি। এই জন্য এখানে দেখো সেম ট্রানজিস্টর, সেম ট্রানজিস্টর না, এদের সাইজ একটু পার্থক্য থাকবে। তাদেরকে আমরা 50 মিলিয়ন ট্রানজিস্টরকে আমরা লজিক পার্টে ইউজ করছি, বাকি 950 মিলিয়নকে মেমোরি ব্যাংক হিসেবে রাখা হয়েছে। তাহলে এই পর্যন্ত স্টেটমেন্ট কি ক্লিয়ার সবার কাছে? রেসপন্স প্লিজ। জি স্যার। জি স্যার। তো মাঝে সাঝে ওই যে গল্প শোনার সময় আমরা যখন হা হু করি না, একটু এরকম করবা, তাহলে আমি বুঝতে পারবো যে না আমি কানেক্টেড আছি, না হলে আমার হঠাৎ করে মনে হবে যে আমি ডিসকানেক্ট হয়ে গেলাম কিনা, একা একা কথা বলছি কিনা। ঠিক আছে? তো যাই হোক, এবার খেয়াল করো, দ্য অ্যাভারেজ লজিক ট্রানজিস্টর উইচ ইজ 12 ল্যামডা। এবার দেখো আমাদের ট্রানজিস্টর গুলা লেন্থ, গেট লেন্থ আমাদের বলে দেয়া থাকে, বাট ট্রানজিস্টরের ভ্যারিয়েবল কোনটা হতে পারে? উইথ। দেখছো এনমস পিমস এর মধ্যে একটা একটা সেম সার্কিটেই, সেম গেটেই এনমস পিমস এর উইথ চেঞ্জ হইতে পারে। বি কেয়ারফুল। তাহলে আমাদের আসলে চেঞ্জ হইতে পারে কি? উইথ। উইথ হচ্ছে ভ্যারিয়েবল, এই বরাবর হচ্ছে উইথ, আর এইখানে এটা হচ্ছে আমাদের গেট লেন্থ, আর হচ্ছে গেটের উইথ বা ট্রানজিস্টরের উইথ। খেয়াল করবা উইথ কিন্তু এই বরাবর যে ডাইমেনশনটা, সেটা হচ্ছে আমাদের উইথ। বি কেয়ারফুল। আচ্ছা,
তো কি বলছে, একটু আমরা যাই, দেখো খুব ভালোভাবে খেয়াল করবো। দ্য অ্যাভারেজ লজিক ট্রানজিস্টর উইথ, লজিক ট্রানজিস্টর হিসেবে যে ট্রানজিস্টর গুলো আমরা গ্রো করছি বা ইউজ করছি তাদের উইথ অ্যাভারেজ উইথ 12 ল্যামডা। তাহলে সবকিছু দেখছি ইন জেনারেলাইজ বলা থাকবে কিন্তু ল্যামডার রেসপেক্টে। তাহলে আমরা লজিক ট্রানজিস্টর গুলোর জন্য এই ডাইমেনশন কত পেলাম, 12 ল্যামডা। খেয়াল করো 12 ল্যামডা। এন্ড দ্য অ্যাভারেজ মেমোরি ট্রানজিস্টর উইথ ইজ 4 ল্যামডা। দেখছো মেমোরি ট্রানজিস্টর গুলোর উইথ বেশি নাকি কম, দ্রুত বলো। মেমোরি ট্রানজিস্টর গুলোর উইথ বেশি নাকি কম? একটা 12 ল্যামডা বলে দেওয়া আছে, একটা 4 ল্যামডা বলে দেওয়া আছে, সিম্পলি আমরা কম্পেয়ার করতে পারবো না? পারা উচিত কিনা? Yes, sir. তাহলে বলো, লজিক আর এটা হচ্ছে মেমোরি। মেমোরিটা ছোট। হ্যাঁ, মেমোরি ট্রানজিস্টর গুলা লেন্থ কিন্তু সবই একই। হ্যাঁ, এটার যা লেন্থ হবে এটারও কিন্তু সেম লেন্থ হবে। বলছি গেট লেন্থ চেঞ্জ হতে পারবে না, একটু উইথটা বিভিন্ন ট্রানজিস্টরের এনমস পিমস বা এক ক্যাটাগরির ট্রানজিস্টরের সাথে অন্য ক্যাটাগরির ট্রানজিস্টর একই সিস্টেমে উইথ কম বেশি হতে পারবে, বাট লেন্থ কিন্তু কনস্ট্যান্ট, বি কেয়ারফুল। তাহলে 12 ল্যামডা, আর এখানে আমরা উইথ পাচ্ছি কত, এভারেজ মেমোরি ট্রানজিস্টর হিসেবে যাদের যাদেরকে ইউজ করছে তাদের 4 ল্যামডা। কারণ কি বলতো, কারণটা খেয়াল করো, এদের তো দেখো লজিক ট্রানজিস্টর গুলো তো সুইচিং করা লাগবে, লজিক পারফর্ম করবে, তারা অন হবে অফ হবে। হ্যাঁ, তো তার মানে কি, তার মানেটা হচ্ছে এদের কিন্তু উইথটা বেশি হওয়া লাগবে, কারেন্ট ক্যারি করা লাগবে। হ্যাঁ, যত উইথ কম হবে কারেন্ট ক্যারিং করার চ্যানেল, কারেন্ট ক্যারি করার জন্য তারা কম প্যাসেজ পাবে, চ্যানেল কম পাবে, তখন কারেন্ট ড্রাইভিং ক্যাপাবিলিটিটা কমে যাবে। তো এদের এই জন্য এদেরকে একটু চওড়া রাখা হয়। বাট মেমোরি ট্রানজিস্টর গুলোর কাজ কি, চার্জ হোল্ড করে রাখবে, ক্যাপাসিটর হিসেবে কাজ করবে, চার্জ ধরে রাখবে। তার মানে কি, সে অন স্টোর করে রাখছে, অন মেমোরি ধরে রাখছে। আবার চার্জ ডিসচার্জ করে দেওয়া মানে কি, কোনো চার্জ ধরে না রাখা মানে জিরো। এদের কাজ শুধু চার্জ স্টোর করা এবং ডিসচার্জ করে আবার জিরোতে ফেরত আসা। জিরো স্টোর করা মানে কি, জিরো ধরে রাখবে, কোনো চার্জ নেই। অন স্টোর করা মানে কি, সে কনসিডারেবল অ্যামাউন্টের চার্জ ধরে রাখবে। তো এই জন্য এদের তো সুইচিং বা কারেন্ট ড্রাইভিং এর কোনো ব্যাপার স্যাপার নাই, এই জন্য এদের এখানে উইথটা কম রাখা হয়। খেয়াল করবো। আচ্ছা, দ্য মেমোরি অ্যারেস, খেয়াল করো, দ্য মেমোরি অ্যারেস আর ডিভাইডেড ইন্টু ব্যাংকস। হ্যাঁ, তো এই মেমোরি অ্যারে অ্যান্ড অনলি দ্য নেসেসারি ব্যাংক ইজ অ্যাক্টিভেটেড। তাহলে মেমোরি অ্যারেগুলোকে আবার ব্যাংক, বিভিন্ন ব্যাংক আকারে ডিভাইড করা এবং যখন যেটা প্রয়োজন হয় তখন সেটুকুকে অ্যাক্টিভেট করা হয়। এই জন্য মেমোরি সেলের অ্যাক্টিভিটি ফ্যাক্টর দেখছো 0.02। এটা তাহলে কিসের মান অ্যাক্টিভিটি ফ্যাক্টর, তাকে আমরা কি দিয়ে প্রকাশ করছিলাম বলো তো, দ্রুত বলো। অ্যাক্টিভিটি ফ্যাক্টর আলফা স্যার। আলফা, ভেরি গুড। তাহলে আলফা মেমোরি কত পেলাম, 0.02। দেখছো ইউনিভার্সাল ক্লক ফ্রিকোয়েন্সির অনেক কম কিন্তু এটা। তো এটার কারণ কি, কারণটা হচ্ছে আবার বলা আছে, দেখো যে এই যে মেমোরি ব্যাংকে আমরা আবার এই যে মেমোরি পার্টটুকুকে আমরা আবার বিভিন্ন ব্যাংকে ভাগ করছি, করে যখন যে ব্যাংক, যখন যে পার্টটা কাজ করবে সেইটুকুকে অ্যাক্টিভ করবো, বাকিগুলোকে আমরা স্লিপ মোডে, ওরা ইনঅ্যাক্টিভ থাকবে, আইডল বসে থাকবে। এই জন্য দেখো আমরা বিনা প্রয়োজনে কিন্তু আমরা কোনো সুইচিং করছি না। যত সুইচিং কম করবো তত ডাইনামিক পাওয়ার কম ডিসিপেট হবে। এই জন্য অ্যাক্টিভিটি ফ্যাক্টরটা, ইফেক্টিভ অ্যাক্টিভিটি ফ্যাক্টরটা মেমোরি ডিভাইসের বা মেমোরি পার্টের অ্যাক্টিভিটি ফ্যাক্টরটা অনেক কম। খেয়াল করবা, তাহলে এগুলো সুইচিং হচ্ছে খুবই কম, খেয়াল করবা। আচ্ছা, এবার দেখো দ্য স্ট্যাটিক সিমস লজিক গেট। স্ট্যাটিক সিমস লজিক গেট, এই যে সিমস লজিক পারফর্ম করবে তারা, এই যে লজিক পার্টে যারা আছে, তারা অন অফ হবে, তারা বিভিন্ন লজিক গেট হিসেবে কাজ করবে, বুলিয়ান ফাংশন এক্সিকিউট করবে, যোগ বিয়োগ করবে, অ্যারিথমেটিক অপারেশন করবে, যে কোনো ধরনের লজিক পারফর্ম করবে, তারা ডেটা প্রসেসিং করবে, ডেটা প্রসেসিং করবে। তো দেখো দ্য স্ট্যাটিক সিমস লজিক গেটস হ্যাভ অ্যান অ্যাভারেজ অ্যাক্টিভিটি ফ্যাক্টর অফ 0.1। দেখছো এটা কি কনসিডারেবলি বেশি না মেমোরি ট্রানজিস্টর গুলোর থেকে অ্যাক্টিভিটি ফ্যাক্টর, কারণ তারা সুইচিং করবে, লজিক পারফর্ম করবে। তাহলে আলফা লজিক এটা আমরা কত পেলাম, 0.1। আচ্ছা, এই পর্যন্ত বুঝতে পারছো সবাই? জি স্যার। আচ্ছা, অ্যাজিউম, এবার দেখো আমাকে কি বলছে, আরো কিছু ইনফরমেশন এখানে দেখাচ্ছে। ইচ ট্রানজিস্টর কন্ট্রিবিউটস অন
femtofarad per micrometer of gate capacitance and 0.8 femtofarad per micrometer of diffusion capacitance. তোমাদের মনে আছে আমি তোমাদেরকে ক্যাপাসিট্যান্সের শ্রেণী বিভাগ পড়াইছিলাম, তোমাদেরকে পড়াইছিলাম যে দুই প্রকার ক্যাপাসিট্যান্স পাই আমরা। মসফেটের তিনটা টার্মিনালি ক্যাপাসিট্যান্স ইন্ট্রোডিউস করে। তো গেট ক্যাপাসিট্যান্সকে আমরা চিনি গেট ক্যাপাসিট্যান্স নামে। সোর্স আর ড্রেইন ডিফিউশন রিজিয়ন এরা কি করে বলতো, বডির সাথে ওই যে পিএন জাংশন তৈরি হয়, তো সেই জন্য সেখানে ক্যাপাসিট্যান্স থাকে। তো সেই ক্যাপাসিট্যান্সের নাম কি দিছিলাম আমরা? ডিফিউশন ক্যাপাসিট্যান্স। মনে নাই তোমাদের? গেট ক্যাপাসিট্যান্স আর ডিফিউশন ক্যাপাসিট্যান্স লিখে তোমাদেরকে বিস্তারিত অনেকবার করে রিপিট করে পড়িয়েছি, মনে নাই তোমাদের? টোটাল ক্যাপাসিট্যান্স হচ্ছে দুই প্রকার, গেট ক্যাপাসিট্যান্স একটা হচ্ছে কি ডিফিউশন ক্যাপাসিট্যান্স। তো গেট ক্যাপাসিট্যান্স মানে কি সিজি, যেটা কিনা এই যে গেট, তার নিচের ইনসুলেটর এবং চ্যানেল রিজিয়নের চার্জ মিলে তৈরি হয় প্যারালাল প্লেট ক্যাপাসিটর। আর ডিফিউশন ক্যাপাসিট্যান্স গুলো কোথায় তৈরি হয়? এই যে একটু আগেও দেখিয়েছি লিকেজ কারেন্ট পড়ানোর সময়। তো এইখানে যে রিভার্স বায়াস পিএন জাংশন, তো রিভার্স বায়াস পিএন জাংশন হলেই ডিপ্লেশন লেয়ারের দুই সাইডে কি হয়, অ্যাকসেপ্টর আর ডোনার চার্জ গুলো থাকে, এদের জন্য ক্যাপাসিট্যান্স ফর্ম করে। তো ডিফিউশন ক্যাপাসিট্যান্স কয় প্রকার? কয়টা? দুইটা, ক্যাপাসিট্যান্স অফ ড্রেইন টু বডি আর ক্যাপাসিট্যান্স অফ সোর্স টু বডি। এই দুইটাকে টোটাল আমরা ডিফিউশন ক্যাপাসিট্যান্স বলবো, আর গেট ক্যাপাসিট্যান্স বলবো হচ্ছে সিজি। তাহলে আমরা প্রতিটা ট্রানজিস্টর, বি কেয়ারফুল, এটা কিন্তু প্রতিটা ট্রানজিস্টর গেট ক্যাপাসিট্যান্স কতটুকু গেট ক্যাপাসিট্যান্স অফার করে বলো? 1 ফেমটোফ্যারাড পার মাইক্রোমিটার। খেয়াল করবা সিজি, এটা কিন্তু কমন দুইটার জন্যই। গেট ক্যাপাসিট্যান্স কত বলছে? 1 ফেমটোফ্যারাড পার মাইক্রোমিটার। এই পার মাইক্রোমিটার কি? যে কোনো কিছু যে উইথ ভ্যারিয়েবল হতে পারে, হ্যাঁ, যে কোনো কিছু পার ইউনিট উইথ, যে কোনো ভ্যালু আমাদেরকে বলে দেওয়া থাকে পার ইউনিট উইথ। সবাই বলো যে কোনো ভ্যারিয়েবল বেশি অংশ ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের কিভাবে স্পেসিফাই করা থাকে বলো? পার ইউনিট উইথ। মনে থাকবে? মানে কি প্রতি মাইক্রোমিটার উইথে 1 মাইক্রোমিটার উইথ হলে ওই ট্রানজিস্টর 1 ফেমটোফ্যারাড ক্যাপাসিট্যান্স ইন্ট্রোডিউস করবে। যদি 2 মাইক্রোমিটার উইথ হয় তাহলে 2 দিয়ে গুণ হবে, এরকম। এটা পার ইউনিট বলে দিল। তাহলে যে কোনো সিস্টেম, যে কোনো সাইজের জন্য আমরা এগুলা আমাদের মতো করে ওই সিস্টেমে ফেলে আমরা ইউজ করতে পারবো। আচ্ছা, আর ডিফিউশন ক্যাপাসিট্যান্স ওই দুইটাকে কিন্তু একসাথেই বলা হচ্ছে, আলাদা করে না। টোটাল ডিফিউশন ক্যাপাসিট্যান্সে তাদের প্রত্যেকটা ট্রানজিস্টরের কন্ট্রিবিউশন কত? 0.8 ফেমটোফ্যারাড পার মাইক্রোমিটার। এই কথাটা বলে দেওয়া হলো। দেখো, অ্যাজিউম ইচ ট্রানজিস্টর কন্ট্রিবিউটস 1 femtofarad per micrometer of gate capacitance and 0.8 femtofarad per micrometer of diffusion capacitance. এইটুকু কি বুঝতে পারছো? খুবই ভাইটাল ইনফরমেশন কিন্তু। এইটুকু কি বোঝা গেল? হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ? আচ্ছা, এইটুকু কি বোঝা গেল? এই কথাগুলো পড়ে কি ইনফরমেশন আমাদেরকে, কি ডেটা সাপ্লাই দিচ্ছে, কোন প্যারামিটার, এগুলোকে আমরা বুঝতে পারবো তো স্পষ্ট? জি স্যার। আচ্ছা, ওকে, তাহলে আমরা সামনে আগাচ্ছি। খেয়াল করো এবার নেগলেক্ট ওয়্যার ক্যাপাসিট্যান্স। খেয়াল করো, আমাদের প্রবলেমগুলোকে সলভ করে দিচ্ছে। বললাম না যে আমরা মেটালাইজেশন করে করে ওই যে আমাদের একটা 1 বিলিয়ন ট্রানজিস্টর এখানে আছে এই সিস্টেমে, তাহলে প্রত্যেকটার সাথে কানেকশন হবে না, বিভিন্ন হবে। এক্সটার্নাল ওয়্যার না, এগুলো হচ্ছে আমাদের প্রিন্ট করা মেটালিক ওয়্যার। হ্যাঁ, ওই যে তোমাদেরকে বলছিলাম যেটা মেটালাইজেশনের জন্য মাস্ক ইউজ করি ওরকম। তো এই ওয়্যার, যেগুলো যে কানেক্টিং ওয়্যার হিসেবে যে মেটাল লেয়ার গুলো থাকে সেগুলো কিন্তু ক্যাপাসিট্যান্স ইন্ট্রোডিউস করে, বাট আমরা সিম্পলিসিটির জন্য এখানে আমাদেরকে বলা হচ্ছে নেগলেক্ট ওয়্যার ক্যাপাসিট্যান্স ফর নাও, দো ইট কুড অ্যাকাউন্ট ফর এ লার্জ ফ্র্যাকশন অফ টোটাল পাওয়ার। যদিও লার্জ সিস্টেমে এই ওয়্যার ক্যাপাসিট্যান্সও কিন্তু একটা বড় পাওয়ার সে কনজিউম করতে পারে বা ডিসিপেট করতে পারে, বাট আমাদের এখানে এটাকে আমরা সিম্পলিসিটির জন্য নেগলেক্ট করছি। এস্টিমেট, খেয়াল করো, এস্টিমেট আমাদেরকে পাওয়ারটা ক্যালকুলেট করতে বলা হচ্ছে, বা এটাকে আমরা এস্টিমেট করতে বলা হচ্ছে। এস্টিমেট দ্য সুইচিং পাওয়ার হোয়েন অপারেটিং এট 1 গিগাহার্টজ। এইবার বলো যে লাস্টের এই ইনফরমেশনটা কি ইনফরমেশন বলো তো? ওই সিস্টেম অন চিপ এসওসিটা 1 গিগাহার্টজে অপারেট করছে, তার মানে এটা ক্লক ফ্রিকোয়েন্সি না, তাই তো নাকি? ক্লক ফ্রিকোয়েন্সি কত? 1 গিগাহার্টজে অপারেট করছে এই সিস্টেমটা। এবং আমাদেরকে সুইচিং পাওয়ার বের করতে বললো। এই সুইচিং পাওয়ার
সরাসরি না বলে আমি কিন্তু তোমাদেরকে বলতে পারি যে ডাইনামিক পাওয়ার, তোমরা আবার কনফিউজ হবে না যে না ডাইনামিক পাওয়ারের ভিতরে তো দুইটা পার্ট থাকে, পি সুইচিং আর একটা কি পি শর্ট সার্কিট। বাট এই যে শর্ট সার্কিট পাওয়ারটাকে আমরা নেগলেক্ট করছি, এখানে আমি এভাবে বলতে পারতাম যে এস্টিমেট দ্য ডাইনামিক পাওয়ার হোয়েন দ্য অপারেটিং অ্যাট 1 GHz, হ্যাঁ, নেগলেক্ট শর্ট সার্কিট পাওয়ার, এভাবে বলে দিতে পারতাম। তো সুইচিং পাওয়ার আর ডাইনামিক পাওয়ারকে আমরা কিন্তু মোটামুটি একই রকম হিসেবে এখানে ট্রিট করছি, খেয়াল করো। তাহলে আমাদের পি সুইচিংটা বের করতে হবে, সুইচিং পাওয়ার এই সিস্টেম অন চিপে। প্রবলেমের স্টেটমেন্ট ক্লিয়ার সবার কাছে? কোশ্চেন স্যার। কিন্তু আগে বুঝতে হবে, ফার্স্ট কোশ্চেন ভালোভাবে বুঝতে হবে যে কোনো পরীক্ষায় যে কোনো কিছুতে, তারপরে অ্যান্সার পরের ব্যাপার। আমি যদি কোশ্চেনটাই না বুঝি তাহলে আমি অ্যান্সার করবো কি? আচ্ছা, এখন খেয়াল করো, এবার আমরা সলিউশনে যাব। তো সলিউশন আমরা প্রথমে স্টেটমেন্টটা পড়ার পরে আমাদের মনে হচ্ছে কি একটা জটিল প্রবলেম। অ্যাকচুয়ালি সুইচিং পাওয়ার, ডাইনামিক পাওয়ার বের করতে হবে। তো ডাইনামিক পাওয়ার বা সুইচিং পাওয়ার বের করার জন্য তুমি ইকুয়েশন জানো কি? আলফা সি ভিডিডি স্কোয়ার এফ। তাহলে এই ফর্মুলায় যে মানগুলো আমাকে ব্যবহার করতে হবে সেই মানগুলো যদি আমি পিক আপ করে নিয়ে আসতে পারি, বের করে নিয়ে আসতে পারি, তাহলে এই কাজ শেষ। কিন্তু এখানে আমাকে আলাদা আলাদা ভাবে দুই পার্টে আমাকে এই ইকুয়েশনটা ব্যবহার করতে হবে। কারণ কি বলতো? কারণটা হচ্ছে এক পাশে লজিক আর এক পাশে মেমোরি, এবং এদের অ্যাক্টিভিটি ফ্যাক্টরে পার্থক্য আছে, তাদের উইথেও পার্থক্য আছে, তার মানে কি তাদের ক্যাপাসিট্যান্সেও পার্থক্য চলে আসবে। কমন কোনটা বলতে পারবা? দুই পাশেই ইউনিভার্সাল ভ্যারিয়েবল কোনটা? লজিক আর মেমোরির জন্য এই যে বাইরে যেগুলো লিখছি ভিডিডি, এটা ইউনিভার্সাল, এটা আলাদাভাবে আমাদেরকে বের করার কোনো দরকার নেই, দুই পাশেই সেম হবে পুরো ফুল সিস্টেমের জন্য। অনুরূপভাবে এই যে দেখো যেটা কিনা আমাদের ক্লক ফ্রিকোয়েন্সি সিস্টেমের, হ্যাঁ, সেটাও আমাদের কিন্তু ইউনিভার্সাল ভ্যারিয়েবল, দুইটা দুই পাশের জন্যই সেম। আচ্ছা, তাহলে আমরা দুই পাশে আলাদা করে, এই পাশে হচ্ছে আমাদের পি সুইচিং লজিক পার্ট আর পি সুইচিং, এ পাশে বললাম মেমোরি পার্ট। তাহলে এই পাশেও আমাকে আলাদাভাবে ইন্ডিপেন্ডেন্টলি এই ফর্মুলাটা ইউজ করতে হবে, যেখানে কিনা ভিডিডি আর এফ আছে, যেটা আমাদের বের করা লাগবে না। আমাদের কনসার্ন হচ্ছে আলফা সি নিয়ে। তো আলফার মান, মেমোরি পার্টে আলফার মান কত বলে দিয়েছে বলো? 0.02, আর এটা হচ্ছে 0.1 লজিক পার্টে। এইবার আমাদের তাহলে আননোন থাকতেছে একটাই ভ্যারিয়েবল, কি বলতো সবাই বলো? কি ফাইন্ড আউট করতে হবে? ইফেক্টিভ টোটাল ক্যাপাসিটি, ভাইটাল ইনফরমেশন এটা সব থেকে। তাহলে দেখো আমাদের টোটাল এইখানে এই যে 50 মিলিয়ন ট্রানজিস্টর, হ্যাঁ, প্রত্যেকে ক্যাপাসিট্যান্স ইন্ট্রোডিউস করে। তাহলে একটা ট্রানজিস্টর টোটাল কতটুকু ক্যাপাসিট্যান্স ইন্ট্রোডিউস করে তুমি এটা বের করবা ফার্স্ট করে, তার সাথে 50 মিলিয়ন গুণ করে দিলে টোটাল ইফেক্টিভ ক্যাপাসিট্যান্স পেয়ে যাবো ফর দ্য লজিক পার্ট। সেম প্রযোজ্য মেমোরি পার্টের জন্য। কি করব? একটা সিঙ্গেল ট্রানজিস্টর টোটাল কতটুকু ক্যাপাসিট্যান্স ইন্ট্রোডিউস করে ফর বোথ গেট ক্যাপাসিট্যান্স এন্ড ডিফিউশন ক্যাপাসিট্যান্স, এটা আমি বের করে ফেলতে পারলে 950 দিয়ে গুণ করে টোটাল মেমোরি ব্লকের জন্য টোটাল ক্যাপাসিট্যান্স, ইফেক্টিভ ক্যাপাসিট্যান্সটা আমি পেয়ে যাব। ক্লিয়ার সবাই? একটু একটু করে কিন্তু আমরা সলিউশনের মধ্যে ঢুকে যাচ্ছি, খেয়াল করবা। তাহলে দেখো সবাই একটু হ্যান্ড রিটেন, এটা একটু তোমাদেরকে একটু দেখাই। তো ফার্স্ট আমরা খেয়াল করবো এক্সাম্পল, ভিডিডি এর মান 1 ভোল্ট। আচ্ছা, এটা দেখতে পাচ্ছ তো সবাই? এটা হ্যান্ড রিটেন ম্যাটেরিয়াল, এটা আমার লেখা না যদিও, এটা কালেক্ট করা। তো মোটামুটি এখানে যেভাবে আছে তোমরা বুঝতে পারবা, সমস্যা নেই, আমি ব্যাখ্যা করে দিলে। এই তোমরা দেখতে পাচ্ছ হ্যান্ড রিটেন ম্যাটেরিয়ালটা? জি স্যার, জি স্যার। ওকে, তো ভিডিডির মান হচ্ছে 1 ভোল্ট। আচ্ছা, ড্রন চ্যানেল লেন্থ, হ্যাঁ, তো ড্রন চ্যানেল লেন্থ হচ্ছে 50 ন্যানোমিটার বলা আছে ওখানে ইফেক্টিভ। তাহলে ফিচার সাইজ, হ্যাঁ, এফ ইজ ইকুয়াল টু ল্যামডা ইজ ইকুয়াল টু f/2। ফিচার সাইজের মান অ্যাকচুয়ালি আমরা এখানে এভাবে বলতে পারতাম, ফিচার সাইজ হচ্ছে 50 ন্যানোমিটার, তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু আমরা জানি f/2, তাহলে f এর জায়গায় বসবে 50/2, তাহলে কত পাবো? 25 ন্যানোমিটার। ল্যামডার মানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ সবকিছু আমাদের ল্যামডা রেসপেক্টে বলে দেওয়া থাকে। ল্যামডা বেস ডিজাইন রুল তোমাদেরকে পড়িয়েছি, মাস্কের লেআউট পড়িয়েছি, হ্যাঁ, এখান থেকে এক ল্যামডার মান জানা থাকলে সবকিছু আমরা ওখান থেকে বের করতে পারি। আচ্ছা, ল্যামডার মানটা আমরা প্রথমে ফাইন্ড আউট করবো, ফার্স্ট কাজ আমাদের। এরপর দেখো টোটাল 1 বিলিয়ন ট্রানজিস্টর আছে আমাদের এই সিস্টেমে, টোটাল মেমোরি আর লজিক মিলে। তো 1 বিলিয়ন মানে হচ্ছে 10⁹9, 10⁹9 মানে হচ্ছে 1 বিলিয়ন ট্রানজিস্টর। তাহলে আমার মেমোরি পার্টে
কতটুকু কয়টা ট্রানজিস্টর আছে আর লজিক পার্টে কতটা আছে একটু আলাদাভাবে সংখ্যা হিসেবে আমাদেরকে লিখতে চাই আমরা। তো ওখানে বলা ছিল দেখো যে মেমোরি পার্টে 50 মিলিয়ন, মেমোরি পার্টে 50 মিলিয়ন ট্রানজিস্টর, তাহলে নম্বর অফ লজিক গেট ট্রানজিস্টর, হ্যাঁ আচ্ছা সরি 50 মিলিয়ন কোথায়, লজিকে, হ্যাঁ এই যে উপরে লেখা আছে একটু দেখি আমরা, এই যে লজিক পার্টে 50 মিলিয়ন, ঠিক আছে। তাহলে দেখো লজিক গেট হিসেবে কতগুলো ট্রানজিস্টর আছে কাজ করছে, 50 মিলিয়ন, বিলিয়ন মানে 10⁻৯ সবাই মনে রাখবা, আর মিলিয়ন মানে 10⁻6, তাহলে 50 মিলিয়নের জন্য 10⁻6 এই এক্সপোনেন্টটা এখানে আসবে। তাহলে বাকি 950 মিলিয়ন ট্রানজিস্টর, হ্যাঁ অর্থাৎ নাম্বার অফ মেমোরি ট্রানজিস্টর, এগুলোকে মুখস্থ করতে হবে, মুখস্থ করা লাগবে না, এগুলো কিন্তু আমি চেঞ্জ করে দিতে পারি, মুখস্থ করবো না কিন্তু অন্ধের মতো। তাহলে 1 বিলিয়ন মানে তোমাদেরকে একটু আগে বলছি 1 × 10⁻৯ বা শুধুমাত্র 10⁻৯ বললেও হবে, মাইনাস 50 মিলিয়ন, 50 মিলিয়ন মানে কি 50 × 10⁻6, এটা বিয়োগ করলে আমরা কত পাবো, 950 গুণিতক 10⁻6, 950 মিলিয়ন। তাহলে ট্রানজিস্টরের সংখ্যাগুলোকে আমরা এক্সাক্ট সংখ্যা আকারে আগে বের করে নিয়ে আসলাম, ওই যে গুণ করতে হবে। এবার দেখো সব থেকে ভাইটাল লাইন হচ্ছে এই দুইটা লাইন, এই দুইটা লাইন বুঝলেই এই ম্যাথমেটিক্সে তোমাদের আর কোনো জায়গায় কোনো সমস্যা হবে না। দেখো টোটাল লজিক পার্টের ক্যাপাসিট্যান্স গুলাকে আমরা কিভাবে বের করছি খেয়াল করো, টোটাল লজিক পার্টের ক্যাপাসিট্যান্স গুলাকে আমরা কিভাবে বের করছি। তো ক্যাপাসিট্যান্সের ভ্যালু গুলাকে কিভাবে বলে দেওয়া আছে একটু খেয়াল করো তো, কি বলছি, পার ইউনিট উইথ, ওরা এখানে বলেও দিয়েছে, না বলে দিলেও তোমরা বুঝে নিবে, এগুলো পার ইউনিট উইথ হিসেবে বলে দেওয়া থাকে। দেখো assume each transistor contributes 1 femtofarad per micrometer of gate capacitance, হ্যাঁ উইথ কিন্তু বলে দেওয়া নেই, দেখছো, তোমাকে বুঝে নিতে হবে এটা হচ্ছে পার ইউনিট উইথ, পার ইউনিট অর্থাৎ প্রতি মাইক্রোমিটার উইথের জন্য ফেমটোফ্যারাড, 1 ফেমটোফ্যারাড করে গেট ক্যাপাসিট্যান্স ইন্ট্রোডিউস করে এবং 0.8 ফেমটোফ্যারাড পার মাইক্রোমিটার করে ডিফিউশন ক্যাপাসিট্যান্স। হ্যাঁ তাহলে আমরা এখানে একটা ট্রানজিস্টরের জন্য বলছি, কিন্তু খেয়াল করবো একটা ট্রানজিস্টরের জন্য আগে বের করবো, করে আমরা ওই ব্লকে কতগুলা ট্রানজিস্টর আছে সেটা দিয়ে গুণ করে দিব। তাহলে একটা ট্রানজিস্টর টোটাল কতটুকু ক্যাপাসিট্যান্স ইন্ট্রোডিউস করে বলতে পারবা? টোটাল ক্যাপাসিট্যান্সে কি কি থাকে, গেট ক্যাপাসিট্যান্সও থাকবে, ডিফিউশন ক্যাপাসিট্যান্সও থাকবে। তো গেট ক্যাপাসিট্যান্স ওরা কত বলছে বলো, এখান থেকে দেখেই বলো, নিচে আমাদের এই ডাটাটা এখানে লেখা আছে, গেট ক্যাপাসিট্যান্স কত, 1 ফেমটোফ্যারাড পার মাইক্রোমিটার। তো তোমার এই ট্রানজিস্টরটা কতটুকু চওড়া লজিক পার্টে, দ্রুত বলবা, সব লেখা আছে 12 ল্যামডা, 12 ল্যামডা কতটুকু চওড়া লজিক পার্টের প্রত্যেকটা ট্রানজিস্টর, দ্রুত রেসপন্স করো। 12 ল্যামডা এখানে বলা আছে, তাহলে এটাকে তুমি এক্সাক্ট উইথ কত এটা তুমি বের করে নিয়ে আসতে পারবে না, ল্যামডার মান 25 ন্যানোমিটার তুমি বের করে রেখে আসছো, তাই কিনা? তাহলে 12 × 25 ন্যানোমিটার, এটা কি প্রতিটা ট্রানজিস্টরের এক্সাক্ট উইথ, তাই তো নাকি? তাহলে এই উইথ দিয়ে আমি এই যে পার ইউনিট উইথে বলে দেওয়া আছে, এদের দুইজনকে গুণ করলেই আমি একটা ট্রানজিস্টরের জন্য টোটাল গেট ক্যাপাসিট্যান্স আর ডিফিউশন ক্যাপাসিট্যান্স মিলিয়ে টোটাল কন্ট্রিবিউশন কত এটা পেয়ে যাব না আমরা, যাবে কিনা? তাহলে গেট ক্যাপাসিট্যান্স কত, 1 ফেমটোফ্যারাড পার মাইক্রোমিটারে বলে দেওয়া আছে কিন্তু। তো এগুলাকে আমরা সিম্পলিসিটির জন্য কি করতে পারি, এদেরকে আমরা এসআই এককে নিয়ে আসবো, মিটারে নিয়ে আসবো সবকিছু, তাহলে আমাদের কোনো ঝামেলা নেই, কারণ এখানে আমরা পাচ্ছি ট্রানজিস্টরের উইথ পাচ্ছি হচ্ছে ন্যানোমিটারে, আর এখানে কিন্তু আমাদের ক্যাপাসিট্যান্সের কন্ট্রিবিউশনটা পার মাইক্রোমিটারে বলে দেয়া। তাহলে এখানে আমরা কি করতে পারি খেয়াল করবো, আমরা এদেরকে সিম্পলিফাইড করে দেখো একটু সিম্পলি লিখছি আমরা, 1 ফেমটোফ্যারাড, ফেমটোফ্যারাড মানে কি, ফেমটো মানে কি 10⁻15, হ্যাঁ পার মাইক্রোমিটার, মাইক্রোমিটার মানে কি প্রতি 10⁻6, তাহলে এটা কিসে কনভার্ট হয়ে গেল, 1 ফ্যারাড পার মিটার, তাই না? হলো তো? তাহলে এটা হচ্ছে প্রতি, ওই নিয়ম করো তুমি যদি না বোঝো, 1 মাইক্রোমিটার বা 1 মিটার উইথের জন্য ক্যাপাসিট্যান্স ইন্ট্রোডিউস করে গেট ক্যাপাসিট্যান্সের কারণে 1 ফেমটোফ্যারাড, তাহলে এই যে কোনো আরবিট্রারি 10 মিটার উইথের জন্য কত হবে, সেটা কি হবে, জাস্ট গুণ হবে না এটার সাথে? তো সেইভাবেই আমরা এখানে কি করছি, এটার সাথে জাস্ট এই সংখ্যাটা আমরা গুণ করব, একটু স্পেস ফাঁকা করি আমরা।
একবারেই বুঝে নিবা। আলফার মান 0.1। তো এই যে দেখো গেট ক্যাপাসিটেন্সের মানটা আমার বের নিয়ে আসলাম, এটার সাথে তার উইথ কত, এক্সাক্ট উইথ কত বের করে রেখে আসছো তুমি বলো? 12 গুণিতক 25 ল্যামডার মান ইন্টু 10⁻⁹ এটাকে আমরা এসআই এককে নিয়ে আসছি। তাহলে এইটুকু কি পেলাম, একটা ট্রানজিস্টর টোটাল কতটুকু গেট ক্যাপাসিট্যান্স ইন্ট্রোডিউস করে, এই যে গেট ক্যাপাসিট্যান্সের মানটুকু পেলাম এইটুকু। প্লাস ও তো শুধু গেট ক্যাপাসিট্যান্স ইন্ট্রোডিউস করে ক্ষান্ত হয় না, সে ডিফিউশন ক্যাপাসিট্যান্স ইন্ট্রোডিউস করে। তাহলে কি হবে, ডিফিউশন ক্যাপাসিট্যান্স পার ইউনিট উইথের জন্য বলে দেওয়া আছে, তো আমি উইথ টোটাল 12 ল্যামডা সেটা বের করে নিয়ে আসছি আমি। তাহলে ডিফিউশন ক্যাপাসিট্যান্সের জন্য একই ঘটনা আমরা ঘটাবো, 0.8 ফেমটোফ্যারাড পার মাইক্রোমিটার। ফেমটোফ্যারাড মানে কত, ফেমটো মানে 10⁻⁻15 পার মাইক্রোমিটারে আমরা এসআই এককে নিয়ে আসলাম, মিটারে নিয়ে চলে আসলাম। 8 ইন্টু 10⁻⁻15 ফ্যারাড পার 10⁻�6 মিটার। ওকে, এর সাথে আমি এবার কি গুণ দিব বলো? এটা তো প্রতি একক উইথের জন্য, টোটাল উইথ কতটুকু ওই ট্রানজিস্টরে? 12 ল্যামডা। 12 গুণিতক ল্যামডার মান তুমি কত বের করে আসছো? 25 ইন্টু 10⁻⁹। তাহলে এইটাই কি হলো, সেই আমাদের এই লাইনটা একটা ট্রানজিস্টর টোটাল কতটুকু ক্যাপাসিট্যান্স ইন্ট্রোডিউস করে সেটা পেয়ে গেলাম না আমি এখান থেকে? এইটুকু বোঝা গেছে? এরপর এটার সাথে 50 মিলিয়ন অর্থাৎ 50 ইন্টু 10⁻6 গুণ করে দিলেই আমরা কি পেয়ে যাব, টোটাল এই যে মেমোরি ব্লকে যে ট্রানজিস্টর গুলো আছে সবার মিলিত ক্যাপাসিট্যান্স, তারা যে ক্যাপাসিট্যান্স অফার করছে সেটা আমরা পেয়ে যাব। এই লাইনটা কি বোঝা গেছে? জি স্যার। দেখো এইখানে এবার এটা কিভাবে করে দেওয়া আছে, তাহলে এইটা যদি তোমরা বুঝতে পারো তাহলে দেখো এইটাকে আমরা এইভাবে লিখতে পারতাম না? দেখো তো 1 প্লাস 0.8, হ্যাঁ, টোটাল ক্যাপাসিট্যান্স দুইটা আগে যোগ করে নিলাম, সিজি আর সিএফ, সরি সিডি, গেট ক্যাপাসিট্যান্স আর ডিফিউশন ক্যাপাসিট্যান্স। এবার এই যে দুইজনকে একই ইউনিটে বলা আছে 10⁻⁻15 ফ্যারাড পার মাইক্রোমিটার, এইভাবে লিখলাম, লেখা যাবে কিনা? টোটাল ক্যাপাসিট্যান্স কন্ট্রিবিউশন 1, এই যে এই 1 আর এই 0.8 একবারে যোগ করে দিব, দিয়ে এই যে দেখো কমন সবকিছু, এই যে 15 ইন্টু 10⁻⁶ বাই 10⁻�6 এদেরকে আমি কমন হিসেবে এদেরকে মাল্টিপ্লাই আকারে লিখতে পারবো কিনা? অনুরূপভাবে 12 ল্যামডা, দুই ক্ষেত্রেই, কারণ আমরা তো একই ব্লকের ট্রানজিস্টর নিয়ে কাজ করছি, এদের উইথ তো আলাদা হবে না। হ্যাঁ, তো 12 ল্যামডা উইথের জন্য আমরা গেট ক্যাপাসিট্যান্স বের করছি, 12 ল্যামডা উইথের জন্য ডিফিউশন ক্যাপাসিট্যান্সের কন্ট্রিবিউশন। তাহলে কি টোটাল কমন নিয়ে 12 ল্যামডাও এখানে আমরা লিখতে পারি 25 ইন্টু 10⁻⁹। এই লাইন আকারে যদি আমরা লিখি এই সলিউশনটাকে, আমাদের কি বুঝতে খুব কষ্ট হবে বলো? হারি আপ, রেসপন্স। এই লাইনটা লিখলে কি এটা কি বুঝতে সমস্যা হবে আমাদের? নীল কালারের এই লাইনটা আমি লিখছি ইয়েলো কালারের পরে, বা এই যে পিঙ্ক কালারের পরে, পিঙ্ক না এটা হলুদের পরে, তাই তো নাকি? লেখা যাবে না এভাবে? জি স্যার। ফর্মে, বাট এটা কিভাবে আসছে কিভাবে লিখছে আগে কিন্তু বাচ্চাদের মতো ভেঙে ভেঙে দেখাইলাম একেবারে লাইন বাই লাইন। এই জন্য দেখো এইবার ভালোভাবে খেয়াল করো, এটা হচ্ছে সংখ্যাটা গুণ করা, একটা ট্রানজিস্টর টোটাল কতটুকু ক্যাপাসিট্যান্স ইন্ট্রোডিউস করে সেটা আমরা বের করছি। হ্যাঁ, এটা হচ্ছে সিজি, খেয়াল করো এটা হচ্ছে সিডি। আর টোটাল উইথ কত, 12 ল্যামডা, এগুলো হচ্ছে পার ইউনিট উইথ বলে দেয়া থাকে এই ভ্যালুগুলো, এর জন্য টোটাল উইথ দিয়ে গুণ করলে আমরা এক্সাক্ট ইনফরমেশনটা পাবো, একটা ট্রানজিস্টরের জন্য বের করছি। ফার্স্ট খেয়াল করো 12 ইন্টু ল্যামডার মান কত, এই যে বলে দেওয়া আছে ল্যামডা 25 ইন্টু 10⁻⁹। আর এসআই এককে নিয়ে আসার জন্য ফেমটো ফ্যারাড পার মাইক্রোমিটার, ফেমটো মানে কি 10⁻⁻15 পার মাইক্রোমিটার মানে কি 10⁻�6 মিটার। তাহলে এই যে আমি সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট দিয়ে যেটুকু আমি ইনক্লোজ করলাম, এইটাই কিন্তু আমি এইখানে এই যে তোমাদেরকে এইখানে দেখাইছি, দেখছো মিলে গেছে না এটার সাথে পুরোপুরি? এটা কি হলো, একটা ট্রানজিস্টরের ক্যাপাসিট্যান্স কন্ট্রিবিউশন, তাহলে তার সাথে লজিক পার্টে 50 মিলিয়ন 50 ইন্টু 10⁻⁶, এই সংখ্যাটা গুণ করলে টোটাল লজিক পার্টের ইফেক্টিভ ক্যাপাসিট্যান্স আমরা পেয়ে গেলাম। দেখো তো বুঝছো কিনা? এটা কি বোঝা যায়? রেসপন্স করো। অনেক ভেঙে ভেঙে বলে দিলাম, ধরে ধরে সিঙ্গেল সিঙ্গেল পয়েন্ট টু পয়েন্ট, এরপরে সমস্যা থাকার কথা না। এরপরে যদি কারো কোনো সমস্যা হয় তোমরা নির্দ্বিধায় বলবা, কোনো সমস্যা নেই, প্রয়োজনে আমি আবার রিপিট করব। তো
তো আমার মনে হয় রেকর্ডিংটা যেহেতু থাকছে, তোমরা মনে হয় যে কোথাও সমস্যা হবে না। আশা করি ভিডিওটা দেখে নিলে একবার দুইবার মনে হয় এটা ক্লিয়ার হয়ে যাবে। জি স্যার। তো দেখো, ওরা এই সলিউশন দেখছো একেবারে এক লাইনে করে দিয়েছে, যেটা তোমরা কিন্তু বুঝতে না, মাথার উপর দিয়ে যাইতো, না হলে মুখস্থ করতে। এই জন্য তোমাদেরকে একটু বিস্তারিত লাইন বাই লাইন আমি দেখাচ্ছি। তাহলে আমরা দেখো অনেকটা কিন্তু কাজ এগিয়ে গেছে আমাদের। তাহলে এই যে সি, হ্যাঁ, এটার মান কত বের করে ফেলছি আমরা লজিক পার্টে। টোটাল ক্যাপাসিট্যান্স কন্ট্রিবিউশন একটা ট্রানজিস্টরের জন্য বের করছি, খেয়াল করবা। টোটাল গেট এবং ডিফিউশন ক্যাপাসিট্যান্স কন্ট্রিবিউশন এরপরে 950 দিয়ে গুণ করছি, টোটাল ব্লকের জন্য পেয়ে গেছি। সেটা এখান থেকে আমরা কত পাচ্ছি? 1.7 অন 10⁻⁻7, 1.7 অন 10⁻⁷ ফ্যারাড। ইউনিট লিখবা, যে কোনো কোয়ান্টিটি ইউনিট ছাড়া কোনো কোয়ান্টিটি লিখলে কিন্তু সেখানে মার্ক কাটা যাবে, বি কেয়ারফুল। আচ্ছা, তাহলে একইভাবে তুমি মেমোরি পার্টেও তুমি এখন এই কাজটা করতে পারবা না, এই কাজটা রিপিট করতে পারবো না আমরা মেমোরি পার্টে। দেখো তো এখান থেকে আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো তো বোঝো কিনা। ফার্স্ট একটার জন্য বের করবে, এটা পরের এই সামনের সংখ্যাটা হচ্ছে যে 950 মিলিয়ন, জাস্ট সংখ্যাটা গুণ করে দেয়। একটার জন্য বোঝো কি দেখো তো। তো এখানেও কিন্তু ওই যে গেট ক্যাপাসিট্যান্স সিজি অন আর সিডি, টোটাল ক্যাপাসিট্যান্সটাকে যোগ করে নেওয়া হলো, যেহেতু তারা একই ইউনিট ছিল। একই ইউনিটে না থাকলে কিন্তু আবার এরকম করা যাবে না, আলাদা আলাদা ভাবে বের করতে হবে তোমাকে প্রত্যেকটা। হুম, এই যে আমি যেখানে এখানে যেরকম ভাবে দেখিয়েছি, এরকম ভাবে এই যে এই লাইনটাতে যেরকম আছে, হ্যাঁ। তো সেখানে দেখো যদি এখানে এরকম বলা থাকতো যে এটা তো 1 ফেমটোফ্যারাড পার মাইক্রোমিটার বলে দেয়া, আর আরেকটা মনে করো বলে দেয়া 0.8 পিকোফ্যারাড পার মাইক্রোমিটার, তখন এটা কি হতো বলতো? এই 10⁻⁻15 এর জায়গায় সেকেন্ড কেসে পিকো মানে কত? 10⁻12। হ্যাঁ, এখানে চেঞ্জ আসতো, তখন কিন্তু একেবারে যোগ করে এই যে কমন করে যেটা আমরা শিখছি এখানে এরকম হতো না। মুখস্থ করবো না কিন্তু, যে কোনো কিছু কিন্তু আমি চেঞ্জ করে দিতে পারি ইচ্ছা মতো, তখন কিন্তু মুখস্থ করলে কিন্তু ধরা খেয়ে যাবো, কিন্তু শিখতে পারবো না। তো যাই হোক, এদের থেকে আমরা গুণ যোগ করে দিলাম। আর এবার এটা এটা তো গেল প্রতি মাইক্রোমিটার উইথের জন্য এবং ফেমটোফ্যারাডে। তো আমরা এদেরকে ফ্যারাডে আনার জন্য 10⁻15, এখন আমরা বলতে পারবো ফ্যারাড পার মিটার। হ্যাঁ, আর প্রতি মাইক্রোমিটারকে প্রতি মিটারে কনভার্ট করার জন্য 10⁻6। এই এখন আমাদের ট্রানজিস্টরের উইথ তো আর 1 মাইক্রোমিটার না। আমরা আমাদের ট্রানজিস্টরকে উইথ গুলাকে বের করে নিয়ে আসছি। সেটা কত? মেমোরি ট্রানজিস্টরের উইথ কত বলো? এখানে লেখা আছে দেখো, 4 ল্যামডা। কতটুকু? 4 ল্যামডা। এই জন্য টোটাল ক্যাপাসিট্যান্স কন্ট্রিবিউশনকে আমরা উইথ দিয়ে গুণ করবো। প্রতি একক উইথের জন্য বলে দেওয়া ছিল যে এক এক একক উইথের জন্য ক্যাপাসিট্যান্স কন্ট্রিবিউশন 1 + 0.8। তাহলে 10 একক বা 100 একক বা আরবিট্রারি যে কোনো ইউনিটের জন্য যদি হয় সেটা গুণ করতে হবে। তো সেই গুণটা আমরা করছি এখানে উইথ 4 ল্যামডা। তো 4 তো সংখ্যা, আর ল্যামডার মান কত বলো? 25 ন্যানোমিটার। তো 25 × 10⁻⁹ মিটার। সবগুলো একক কিন্তু এসআই একক আনা হচ্ছে, কেয়ারফুল। তাইলে আমরা ফাইনাল যে ক্যাপাসিট্যান্সের মান পাবো সেটার একক আমরা চোখ বুঝে ফ্যারাডে লিখে দিতে পারবো। এই জন্য আমরা এসআই এককে আনছি সবকিছু, না হলে অন্য এককে থাকলেও আমরা কাজ করতে পারতাম। বাট তখন আবার এই যে প্রত্যেকটা লেন্থ জাতীয় সবাইকে একই ইউনিটে রাখতে হতো। তো এই ধরনের জিনিসপত্র তোমাদের ক্যালকুলেশনে বা কোথাও তোমরা ভুল করতে পারো, এই জন্য সবকিছু তোমরা আগে এসআই একক এনে কাজ করবা। তাহলে এই যে একটা ট্রানজিস্টরের জন্য, একটা মেমোরি ট্রানজিস্টরের জন্য টোটাল ক্যাপাসিট্যান্স কন্ট্রিবিউশন কত এটা আমরা পেয়ে গেলাম। এবার টোটাল ওইখানে 950 মিলিয়ন, অর্থাৎ 950 × 10⁻6 সংখ্যক ট্রানজিস্টর ছিল, সেই সংখ্যা দিয়ে গুণ করলে টোটাল মেমোরি পার্টের জন্য আমাদের টোটাল ক্যাপাসিট্যান্স কন্ট্রিবিউশন কতটুকু এটা আমরা পেয়ে যাবো 1.7 অন 10⁻⁷। আচ্ছা, এটা তো মনে হয় আমি উল্টা লিখে ফেলছি, এই পাশেরটা অ্যাকচুয়ালি 1.7 অন 10⁻⁷ ফ্যারাড। আর এটা একটু কত ওরা আবার একটু দেখে নিই আমরা, কত এটা? 2.7 10⁻⁸। 2.7 10⁻⁸ ফ্যারাড। এই যে, তাহলে আমাদের কি কাজ শেষ না? এবার কাজ কি? টোটাল সুইচিং পাওয়ার ইজ ইকুয়াল টু, তাহলে মেমোরি পার্টের জন্য ওই ইকুয়েশনটা আলাদাভাবে লেখা আর লজিক পার্টের জন্য আলাদাভাবে লিখে জাস্ট যোগ করে দেয়া, যেটা আমরা এই যে দুই পাশে এখানে তোমাদেরকে বোঝার সুবিধার্থে আমরা সাইড বাই সাইড করছি। তাহলে বলো তো, আমরা এখানে মানগুলো বসিয়েও দেখিয়ে দিই তোমাদেরকে। আলফার মান কত? 0.1। দ্রুত বলো দেখি। সি এর মান কত? টোটাল ইফেক্টিভ ক্যাপাসিট্যান্স মেমোরি ব্লকের জন্য কত? এই যেটা যেটা বের করে নিয়ে আসছি 10⁻⁸। আলফা সি
ভিডিডি এর মান কত? 1 ভোল্ট, তাহলে 1 এর স্কয়ার ইন্টু এফ। ক্লক ফ্রিকোয়েন্সি কত ছিল বলো? এগুলো কিন্তু যে কোনো কিছু চেঞ্জ করে দিতে পারি, মুখস্থ করবো না কিন্তু কিছু। 1 গিগাহার্টজ, গিগা মানে কত? 10 টু দি পাওয়ার কত? 1 ইন্টু 10 টু দি পাওয়ার কত? গিগা মানে 9। 9। এই এত ওয়াট, এটা হচ্ছে সুইচিং পাওয়ার ফর দা লজিক পার্ট। অনুরূপ ভাবে তাহলে এই পাশে এখন কত? 0.02 আলফা এর মান লেখা আছে কিন্তু, এই যে আলফা এর মান 0.02। আচ্ছা, এরপরে ক্যাপাসিট্যান্সের মান ইফেক্টিভ আমরা বের করে নিয়েছি 1.71 10 টু দি পাওয়ার -7 ফ্যারাড গুণিতক আলফা সি হলো ভিডিডি স্কয়ার, 1 এর স্কয়ার। যা দিব সেটা নিয়ে কাজ করবা। এফ 1 গিগাহার্টজ, 1 ইন্টু 10 টু দি পাওয়ার 9। তো এই তো জাস্ট আমাদের এখানে সলিউশনে কি করা হয়েছে, টোটাল সুইচিং পাওয়ার লিখে ওরা এই দুইটাকে যোগ আকারে লিখে দিয়েছে একবারেই। তোমরা আলাদা আলাদা ভাবে জোর বের করে যোগ করতে পারো, যারা বোঝো প্র্যাকটিস করলে দেখবে যে এরকম শর্টকাটে তোমরা পেয়ে যাবে। তো আমরা তাহলে কত পেলাম এগুলোকে ক্যালকুলেট করে? 6.12 ওয়াট, 6.12 ওয়াট সুইচিং পাওয়ার। তার মানে কি প্রতি সেকেন্ডে 6.1 জুল করে এনার্জি কিন্তু আমাদের ওই সিস্টেমে ডিসিপেট হচ্ছে। যে সিস্টেম অন চিপ, এই যে একটা প্রসেসর আমরা বললাম, এটা সুইচিং পাওয়ার টোটাল আমরা বের করছি 6.12 ওয়াট। এই হচ্ছে আমাদের এই ম্যাথমেটিক্সটার সলিউশন, যেটা তোমাদের স্লাইডে দেখো খুব সামান্য মাত্র 2-3 লাইনে করে দেওয়া আছে। এটা কি পাওয়া যাবে? সবাই কি বুঝতে পারছো এটা? এই প্রবলেমের সলিউশনটা কি সবাই বুঝতে পারছো? আর কোথাও কোনো কিছু রিপিট করা লাগবে? কোথাও কোনো ক্লারিফিকেশনের দরকার আছে? না তোমাদেরকে স্যার। চেষ্টা করলাম যে একেবারে ডিভাইসগুলো একে একেবারে রিয়েল ওয়ার্ল্ড ডিভাইসের ফ্লেভারটা এনে, যাতে তোমরা কল্পনা করতে পারো, দেন তোমরা এগুলো মুখস্থ না করো, বুঝে বুঝে ইন্টারেস্ট পাও। এর জন্য তোমাদেরকে ভেঙে ভেঙে পড়ে দেওয়া হলো। তো এর পরে তোমরা ভিডিওটা দেখে নিও, আশা করি সমস্যা হওয়ার কথা না। তো এই ম্যাথমেটিক্স কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করবা, ঠিক আছে? যে কোনো ভ্যারিয়েবল, যে কোনো কিছু সিনারিও কিন্তু চেঞ্জ করে দেওয়া হতে পারে। তো আমরা যেন এগুলো মুখস্থ না করি। আচ্ছা, তো স্যার আমরা স্যার একটা কথা ছিল, হ্যাঁ বলো। আগামীকালকে আমাদের ইউনিভার্সিটি অফ থাকবে। সেরকম তো কোনো কিছু, আমরা তো কিসের জন্য? সবার মনে একটা কোশ্চেন, তো এই জন্য কথাটা জিজ্ঞাসা করলাম। ওখানে কোনো বিশেষ দিন বা কোনো, আগামীকাল তো তেমন কোনো কিছু আছে বলে তো আমার নলেজে নাই, কোনো নোটিশে তো আমরা আগামীকাল তো ছুটি না, আগামীকাল অন ডে। ঠিক আছে। জি স্যার, ঠিক আছে। আচ্ছা, তো এই ডাইনামিক পাওয়ার বা সুইচিং পাওয়ার অ্যাকচুয়ালি, তো এই সুইচিং পাওয়ারের ম্যাথমেটিক্সটা তোমরা খুব ভালোভাবে এখান থেকে প্র্যাকটিস করবে। দেখছো ওখানে এই যে 1 বিলিয়ন ট্রানজিস্টর, 50 মিলিয়নের, ওখানে ডাটাগুলাকে ওরা এক জায়গায় করে সামারি করে জাস্ট হচ্ছে প্রবলেমের স্টেটমেন্ট এক লাইনে বলে দিয়েছে। তোমরা বই থেকে স্টেটমেন্টটা পড়বা, কারণ এরকম স্টেটমেন্ট আকারে কিন্তু আমাদেরকে কোশ্চেন দেওয়া থাকবে। এই যে স্টেটমেন্টটা ভালোভাবে পড়ে বোঝা শিখবা, কোথায় কিভাবে কোন প্যারামিটারটাকে আমরা এখান থেকে স্কিমিং করব, পিক আপ করবো। এই আচ্ছা, তো এরপরে আমরা স্লাইডে 2টা পেজ আছে, আমরা একটু এইটুকু শেষ করি। দেখো, ডাইনামিক পাওয়ার রিডাকশন। তো ডাইনামিক পাওয়ারের মধ্যে কি কি পাওয়ার আছে দ্রুত বলো? সুইচিং পাওয়ার আর শর্ট সার্কিট পাওয়ার। তো শর্ট সার্কিট পাওয়ারটা তো একটা, মনে করো যে একটা অপ্রত্যাশিত, এবং এটা কিছুটা মনে করো যে মানে এটাকে আমরা সহজে এস্টিমেট করতে পারি না। এটা টোটাল ভ্যালুটা আসলে আমরা সহজে এস্টিমেট করতে পারি না। এটা কিছুটা হচ্ছে একটু অন্ধকারাচ্ছন্ন একটা ব্যাপার। তো এটাকে আমরা আপাতত নেগলেক্ট করছি, যেহেতু এটার পরিমাণ খুবই কম। তো ডাইনামিক পাওয়ার রিডাকশন মানে কি? অ্যাকচুয়ালি আমরা কোনটা কমাবো বলতো? সুইচিং পাওয়ার কমাবো। তো সুইচিং পাওয়ারের ইকুয়েশনটার দিকে তাকাও সবাই। সুইচিং পাওয়ার কিভাবে কমাইতে পারি আমরা? ট্রাই টু মিনিমাইজ। রাইট হ্যান্ড সাইডে প্রত্যেকটা কিন্তু ভগ্নাংশ আকারে কেউ নাই, সবাই কিন্তু সমানুপাতিক সম্পর্ক, কারোর বর্গের সমানুপাতিক, কারোর সরাসরি সমানুপাতিক। তাহলে প্রত্যেকটা কম্পোনেন্টকে আমরা কমানো যায় কিনা দেখবো। তাহলে ডাইনামিক পাওয়ার রিডাকশনের জন্য ট্রাই টু মিনিমাইজ কি বলছে দেখো, অ্যাক্টিভিটি ফ্যাক্টরকে যতটা কমাইতে পারবো আমার সুইচিং পাওয়ার তত কমে যাবে। এটা নিয়ে কোনো কনফিউশন আছে? যেরকম দেখছো এখানে যেটা বলা ছিল, মেমোরি ব্লক গুলাকে বিভিন্ন ব্যাংকে ভাগ করে করে, বা আমার হচ্ছে লজিক পার্ট বলো, পুরো সিস্টেমটাকে আমরা যত ব্লকে বা ব্যাংকে ভাগ করে
আমরা প্রয়োজনীয় অংশটুকুকে আমরা কাজে লাগাবো, বাকিগুলো যেগুলো কাজ করবে না তাদেরকে আমরা স্লিপ মোডে রেখে দিব, অ্যাক্টিভেট করব না। তাহলে আমাদের ওভারঅল কি হবে বলতো, অ্যাক্টিভিটি ফ্যাক্টরটা ইমপ্রুভ করবে, অর্থাৎ অ্যাক্টিভিটি ফ্যাক্টর কমে যাবে। তাহলে যত অ্যাক্টিভিটি ফ্যাক্টর কমাতে পারবো ততই বেটার। তাহলে অ্যাক্টিভিটি ফ্যাক্টরটা কি হবে, কমাইতে হবে। ক্যাপাসিটেন্স, টোটাল ইফেক্টিভ ক্যাপাসিটেন্স, ওই যে দেখছো ক্যাপাসিটেন্সের মান, টোটাল ইফেক্টিভ ক্যাপাসিটেন্স, যে প্যারাসিটিক ক্যাপাসিটেন্স, বিশেষ করে ডিফিউশন ক্যাপাসিটেন্স গুলোকে আমরা যত কম রাখতে পারবো ততই কিন্তু আমার সুইচিং পাওয়ার কমে যাবে। ক্যাপাসিটেন্স গুলোকে কমিয়ে রাখার চেষ্টা করতে হবে অ্যাজ মাচ অ্যাজ পসিবল। সাপ্লাই ভোল্টেজ, দেখো সাপ্লাই ভোল্টেজের সাথে দেখছো স্কোয়ারের সমানুপাতিক, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সাপ্লাই ভোল্টেজ তুমি অন্যগুলো সব 1 গুণ কমাবা, এই সুইচিং পাওয়ারও কিন্তু 1 গুণ কমে যাবে। হ্যাঁ, বা 2 গুণ কমাবা অন্যগুলো, এগুলো 2 গুণ কমবে। বাট ভিডিডি এর স্কোয়ার আছে, তার মানে কি পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজ তুমি যদি 2 গুণ কমাও, সুইচিং পাওয়ার 4 গুণ কমে যাবে, 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে। পাওয়ার সাপ্লাই যদি তুমি 4 ভাগ কমিয়ে ফেলো তাহলে এটা 16 ভাগের 1 ভাগ হয়ে যাবে। এটা অনেক ডমিনেটিং একটা ফ্যাক্টর। কিন্তু আমরা কিন্তু ইচ্ছা মতো আবার সাপ্লাই ভোল্টেজকে কমাইতে পারবো না। সাপ্লাই ভোল্টেজ কমাইলে আমাদের ড্রাইভ কারেন্ট কমে যাবে, আবার আমাদের সিস্টেম স্লো হয়ে যাবে আবার। তো পাওয়ারের একটা ব্যাপার স্যাপারও আছে, এই জন্য এটাকে এখান থেকে একটা অপটিমাইজেশনের ব্যাপার, আমাদের ইঞ্জিনিয়ারিং করার একটা ব্যাপার আছে। সিস্টেমের অ্যাপ্লিকেশনের উপর ভিত্তি করে আমরা ভিডিডিটাকে চুজ করব, সব দিক ব্যালেন্স করে। ফ্রিকোয়েন্সি, দেখো ক্লক ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি যত বেশি ফ্রিকোয়েন্সিতে সুইচিং হবে, যত ক্লক ফ্রিকোয়েন্সি, ক্লক যত ফাস্ট হবে, ওই সিস্টেমের ট্রানজিস্টরগুলো তত বেশি সুইচিং হবে। তার মানে তুমি বুঝতেছো সুইচিং পাওয়ার বেশি ডিসিপেট হবে। বাট ফ্রিকোয়েন্সি কমাইলে আমার সিস্টেম স্লো হয়ে যাবে না আবার, বলো তো, পারফরমেন্স লো হয়ে যাবে। এই জন্য ক্লক ফ্রিকোয়েন্সিটাকে আমরা পাওয়ার এবং ক্লকের ব্যাপারটা মাথায় রেখে আমরা ক্লক ফ্রিকোয়েন্সিটাকে চুজ করবো। এটাকে কিন্তু যেই ক্লক ফ্রিকোয়েন্সি কমিয়ে দিলে সুইচিং পাওয়ার কমে যাবে, এটাকে কমিয়ে দিলাম, বাট আমার সিস্টেম তখন স্লো হয়ে যাবে, অনেক ধীরে ধীরে কাজ করবে। ঠিক আছে, তোমার ফোন, তুমি এখন যে প্রজন্মের ফোন তোমরা ইউজ করো, তো এই ফোনগুলা যদি তোমরা যেভাবে যে এক্সপিরিয়েন্সের সাথে তোমরা অভ্যস্ত, এটা যদি স্লো হয়ে যায় তোমাদের অনেক বিরক্ত লাগবে না? তো আমরা চাই না যে আমাদের প্রসেসর গুলো স্লো কাজ করুক, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে ডাইনামিক পাওয়ার কিভাবে মিনিমাইজ করা যাবে, এটা ক্লিয়ার সবাই? জি স্যার। ক্লিয়ার? আচ্ছা, এইখানে আমি হঠাৎ করে একটা পোস্ট দেখছি, আগামীকাল কি সারা দেশের ইউনিভার্সিটি অফ, এরকম কিছু কোনো নিউজ বের হয়েছে। যাই হোক, এটা রিউমার হতে পারে, তোমরা শিওর হয়ে নিও পরে, আর আমি জানতে পারলে তোমাদেরকে জানাবো। যাই হোক, এখন দেখো স্ট্যাটিক পাওয়ার কিভাবে তুমি কমাবা। স্ট্যাটিক পাওয়ার কমানো মানে কি, স্ট্যাটিক পাওয়ারের ইকুয়েশনটা একটু দেখে আসি, যে লিকেজ কারেন্ট গুলো যতটা সম্ভব কমাইতে পারি আমরা। তো দেখো কি বলছে, স্ট্যাটিক পাওয়ার ইজ কনজিউমড ইভেন হোয়েন চিপ ইজ কোয়েশ্চেন্ড, অর্থাৎ চুপচাপ বসে আছে অলস। লিকেজ ড্রস পাওয়ার ফ্রম নমিনালি অফ ডিভাইস। হ্যাঁ, তো যেটাকে আমরা নমিনালি অফ ডিভাইস হিসেবে কনসিডার করছি, তো সেই অফ ডিভাইস থেকেও কিন্তু লিকেজ কারেন্ট ফ্লো হতে পারে, যার কারণে লিকেজ পাওয়ার ড্র করে। তো রেশিওড সার্কিট বার্ন পাওয়ার ইন ফাইট বিটুইন অন ট্রানজিস্টর। তোমাদেরকে বলছি যে রেশিওড সার্কিট গুলা অন ট্রানজিস্টর পুল আপ এবং পুল ডাউন বোথ অন থাকে, এদের মধ্যে একটা ফাইটিং হয়। তো ডাইনামিক পাওয়ার রিডাকশনটা এখানে মেইনলি নিয়ে আসা হয়েছে। আর স্ট্যাটিক পাওয়ারটা আমরা কিভাবে কমাইতে পারি, ওটা হচ্ছে আমরা ওভারঅল একটা কথাই বলে দিব, যে যত ধরনের লিকেজ আছে, জাংশন লিকেজ, গেট লিকেজ, হ্যাঁ, সাব থ্রেশহোল্ড লিকেজ এবং কন্টেনশন কারেন্টটা আমরা যতটা কমাইতে পারবো, তাহলে আমরা স্ট্যাটিক পাওয়ারটাকে আমরা রিডিউস করতে পারবো। তো এই হচ্ছে আমাদের পাওয়ার রিলেটেড পড়াশোনা। টোটাল পাওয়ার কিন্তু আমরা শেষ করে ফেলছি। তো পাওয়ার টোটাল এই পাওয়ার স্লাইড, এই যে মাত্র 14 পেজের একটা স্লাইড, এটা কিন্তু 3টা ভিডিও অ্যাভেলেবেল আছে, তোমরা এগুলা কমপ্লিট করে ফেলবা। আচ্ছা, তো এখন একটু খেয়াল করো যে আমরা কি আরো প্রসিড করবো আজকে। আমি তোমাদেরকে সার্কিট ফ্যামিলিটা আজকে পড়াতে চাচ্ছিলাম। না স্যার, আজকে আমি এটা করতেছি না। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, আমরা সার্কিট ফ্যামিলিটা তাহলে আগামীকালকের ক্লাসেই আমরা পড়বো, সমস্যা নেই, অল্প অল্প করেই পড়ি। তো তোমরা বারবার করে কিন্তু একটা কথা বলছি তোমাদেরকে, যে যেহেতু আমাদের সিলেবাস বেড়ে যাচ্ছে প্রতিদিনই অল্প অল্প করে, তো যতটুকু পড়ানো হচ্ছে যেদিনই তোমরা এতটুকু কিন্তু কমপ্লিট করে কভার করে রাখবা। হ্যাঁ, পরবর্তীতে কিন্তু সব সিলেবাস একসাথে তোমার উপরে যদি বার্ডেন হয়ে যায়, তুমি কিন্তু এগুলোকে নিয়ে তখন কোপ আপ করতে পারবে না, হ্যাঁ, তাল মিলাইতে পারবে না। আচ্ছা, তো
আমি তোমাদের কাছকে ওই যে আইভি ক্যারেক্টারিস্টিক্স মনে আছে 3 নম্বর ম্যাটেরিয়ালে শকলি মডেল, ফার্স্ট অর্ডার শকলি মডেলের কথা বলছি তোমাদেরকে। ওই ক্যারেক্টারিস্টিক ওই যে সরি আমাদের ওখানে যে আইভি ক্যারেক্টারিস্টিক্সটার ওই যে ডেরিভেশনটা তোমাদেরকে পড়তে হবে, এবং শুধুমাত্র ওই ডেরিভেশন ডিভাইস মডেলিং এর উপরেই তোমাদেরকে একটা কুইজ নিব বলছি। তো শনিবার দিন আমি কুইজটা নিয়ে নিতে চাচ্ছি অনলাইনে। তোমরা কি প্রিপেয়ার্ড? শনিবারে অনলাইনে কুইজ দিতে পারবা? আমি আজকে ভিডিওটা দিয়ে দিব, ম্যাটেরিয়াল তো তোমাদের কাছে আছেই। স্যার শনিবারে আমাদের একটা কুইজ আছে। শনিবারে একটা কুইজ আছে, তাহলে রবিবারে? জি স্যার, রবিবার নিলে ভালো। স্যার সোমবারে দেই স্যার, রবিবারে আমাদের আরো অ্যাক্টিভিটি আছে। আচ্ছা এখন দেখো, আমি চাচ্ছিলাম ওই যে তোমাদের সিলেবাসটা তো ফাইনালি গুছিয়ে দিতে চাচ্ছিলাম, তো ওই যে আজকে তোমাদের ক্লাসেও বলছি 2টা সেকশনে যে দেখো আমাদেরকে ওই যে ডিসি রেসপন্স, হ্যাঁ, এবং ট্যানজেন্ট রেসপন্সটা তোমাদেরকে আমি দেখাবো। তো সেখানে কিন্তু আমাদের ওই যে তোমাদের এই 3টা যে রিজিয়ন কাট অফ লিনিয়ার স্যাচুরেশন, হ্যাঁ, এই যে আইভি ক্যারেক্টারিস্টিক্স এর এই নলেজটা থাকলে তোমাদের ওটা বুঝতে একটু সুবিধা হতো, এর জন্যই বলছিলাম আর কি। তো আমরা দেখাচ্ছে শনিবারে হয়তো আমরা শনি রবিবার নাগাদ হয়তো আমরা ওই যে 4 নম্বর ম্যাটেরিয়ালের ওই আইভি ক্যারেক্টারিস্টিক্স সরি হচ্ছে তোমার যেটা বললাম ডিসি রেসপন্স ট্যানজেন্ট রেসপন্স এটা পড়াতে চাচ্ছিলাম, এর জন্য আর কি। তো এটা কি সোমবারে যদি যায় তাহলে কিন্তু মিনওয়াইল তোমরা পরীক্ষাটা সোমবারে দাও, বাট ভিডিওটা তোমরা দেখে রাখবা, ঠিক আছে? নাহলে কিন্তু শনি রবিবারে ক্লাস বুঝতে একটু সমস্যা হতে পারে। আমি বুঝাতে পারছি? স্যার আমাদের আর কয়টা ক্লাস লাগবে সিলেবাস শেষ করতে? আর এভারেজে 3টা ক্লাস 4টা ক্লাস হলে হবে আজকে, ঠিক আছে? আমি অল্প অল্প করে পড়াচ্ছি তো, নাহলে সেভাবে যদি আমি একটু ফাস্ট পেসে আগাইতাম তাহলে আমাদের দেখা যাচ্ছে এতটা ক্লাস লাগতো না। কিন্তু তোমাদেরকে বলছি যে যেহেতু আমরা অল্প অল্প করে পড়ছি, তাহলে শুধু দেখো আজকে মাত্র একটা মাত্র ম্যাথমেটিক্স পড়ছি আমরা। গতকালকে পাওয়ার, এত ছোট্ট একটা পাওয়ারের স্লাইড, এটা আমরা এক ক্লাসে পড়ে ফেলতে পারি, হ্যাঁ, চাইলে, বাট সেটা আমরা 3টে ক্লাসে ভাগ করে পড়ছি। এই জন্যই ক্লাসের সংখ্যা একটু বেশি হবে, নাথিং এলস। যাই হোক, আচ্ছা